Good afternoon, ma'am. Good afternoon, students. Today's lecture is on research methodology, and to present the lecture, we have with us Professor Jayanti Das, who is the professor in the Department of Education at the University of Calcutta. Welcome, ma'am. আর বাকি স্টুডেন্টস তোমাদের জন্য তোমাদের টপিক যেটা আছে রিসার্চ মেথোডোলজি, আমরা ওটার উপরে আজকে স্পেশাল লেকচারটা অর্গানাইজ করা হয়েছে, যাতে এই পেপারটা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়াও হয়, আর তোমরা এটা নিয়ে পরে আর কোনো আমরা যখন তোমাদেরকে এটা পড়াবো তোমাদের এটাতে বুঝতে যাতে আর কোনো অসুবিধা না হয়। ম্যাম, আমি আর সময় নষ্ট করবো না, আমি স্ট্রেট অ্যাওয়ে ওভার টু ইউ ম্যাম, আপনি লেকচার স্টার্ট করুন। আচ্ছা, আর আমাকে শুধু একটু বলো আমার ওয়ে অফ যেটা ম্যাম, ইংলিশ আর বাংলা মিলিয়ে হোক, কারণ এখানে বেশিরভাগই আমাদের বাংলায় পরীক্ষা দেয়, বাট আপনি ইংলিশ বাংলা মিলিয়ে করুন, কোনো অসুবিধা নেই, ওরা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আজকে তো টপিকটা যেহেতু রিসার্চ মেথোডোলজি, তাই আমি কয়েকটা পয়েন্টে আমি ভাগ করে নিচ্ছি যে উইচ মানে পার্টস গুলো আমি গোইং টু ডিসকাস। সেটা হলো হোয়াট ইজ রিসার্চ অ্যান্ড টাইপস অফ রিসার্চ, দেন হাউ টু ফর্মুলেট আ রিসার্চ কোয়েশ্চেন, মানে কেমন করে একটা রিসার্চ কোয়েশ্চেন তৈরি করতে হয়, লিটারেচার রিভিউ কি, আমি পড়াতে পড়াতে এই টার্মস গুলো তোমাদের বলে দেবো, রিসার্চ ডিজাইন কি, ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস কি, এগুলো হলো এই টোটাল রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ। তো এট ফার্স্ট যেটা প্রথম যেটা কোয়েশ্চেন হয় যে রিসার্চ, এই যে RESEARCH রিসার্চ, তাহলে রিসার্চ কথাটাকে যদি আমরা বলি, তা সেটাকে যদি ভেঙে দিই, সেটাকে রিটাকে বাদ দিলাম, শুধু রইল সার্চ। সার্চ মানে তোমরা জানো অনুসন্ধান করা, খোঁজা, কিছু খুঁজে পাওয়া। তো এখানে খুঁজে পাচ্ছি, কি খুঁজে পাচ্ছি, কি খুঁজে পেতে চাইছি, সেটা হলো কি যে আমি এমন একটা কিছু খুঁজে পেতে চাইছি যেটাকে কোনো সমস্যা বহুল, মানে যেটাকে কেন্দ্র করে বা কোনো প্রবলেমকে কেন্দ্র করে আমি আমার পরবর্তী কাজটাকে বা কোনো একটা নতুন কোনো একটা দিককে আমি সম্পর্কে জানতে পারি। সেই যে নতুন দিকটা কি, সেটা হলো কি, আমার যেহেতু রিসার্চ সবসময়ই যে আমার পড়াশুনো বা লেখাপড়া বা আমার সাবজেক্ট ওরিয়েন্টেড হতে হবে তা নয়, যদিও আমি সাবজেক্ট ওরিয়েন্টেডই এখানে বলবো, কিন্তু রিসার্চ যদি সার্চ কথাটা বলি, তার মানে হলো অনুসন্ধান করা যা কিছু আমি জানি না, হুইচ ইজ আননোন টু মি, আমার কাছে পুরো অজানা। সেই অজানা দিকটাকে যখন আমি মানে ওপেন করছি, তখনই আমি, দ্যাট মিনস আমি কিছু, আই এম সার্চিং ফর সামথিং, আমি কিছু খুঁজছি। তো এক্ষেত্রে এই যে খোঁজা বা এই যে সার্চ করাটা কেন পুনরায় করব, করব কেন রিসার্চ, তার মানে হলো যে আমি যা খুঁজতে চাইছি তা অন্য কেউ কি খুঁজে ফেলেছে বা অন্য কেউ কি অনুসন্ধান করে ফেলেছে, হয়তো আমার চিন্তাধারার সাথে আরো একজনের চিন্তাধারার মধ্যে মিল থাকতেই পারে। তাহলে আমি যা চিন্তা ভাবনা করে হয়তো অনেকটা কাজ করছি, খুঁজছি, তারপর গিয়ে দেখা গেল আরেকজন সেই কাজটা অলরেডি সমস্ত করে ফেলেছে, তাহলে আমার নতুন কিছু অনুসন্ধান করার প্রয়োজনই থাকবে না। তাহলে এটার মধ্যে আমার যে নতুনত্বকে খোঁজার যে একটা আকাঙ্ক্ষা, যে মানে আশা, সেটাই আর থাকবে না। সেই কারণে এটাকে বলা হচ্ছে রিসার্চ, মানে নতুন করে বা পুনরায়, মানে তো পুনরায়, পুনরায় এটাকে অনুসন্ধান করা। এখন আমরা যদি মানে সাবজেক্ট ওরিয়েন্টেড বা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে হোয়াট ইজ রিসার্চ? রিসার্চ হলো দ্য সিস্টেমেটিক রিগোরাস ইনভেস্টিগেশন, মানে এরকম যেমন খুশি তেমন ইনভেস্টিগেশন করলে চলবে না, এটা হলো একদম নিয়ম সম্মতভাবে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে এবং এর মধ্যে লেগে থাকতে হবে, বলে না লগন, সেই এর মধ্যে লেগে থাকার ব্যাপারটা থাকতে হবে। রিগোরাস ইনভেস্টিগেশন মানে অনুসন্ধান করা অফ আ সিচুয়েশন অর প্রবলেম, কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা সমস্যাকে আমাকে কন্টিনিউয়াস মানে নিয়মসম্মত ভাবে এবং প্রতিনিয়ত অনুসন্ধান করে যেতে হবে। কিসের জন্য? ইন অর্ডার টু জেনারেট নিউ নলেজ, কোন একটা নতুন জ্ঞান বা ভ্যালিডেট এক্সিস্টিং নলেজ, যেটা একটা নতুন কোনো জ্ঞানের সন্ধান করতে, কিংবা ভ্যালিডেট এক্সিস্টিং নলেজ বা যা অলরেডি রয়েছে সেটাকে সত্যতাটাকে যাচাই করার জন্যই
আমরা একটা নিয়মসম্মত এবং প্রতিনিয়ত যে অনুসন্ধান করে থাকি কোনো সমস্যা কেন্দ্রিক বা কোনো পরিস্থিতি কেন্দ্রিক, তখনই তাকে বলা হচ্ছে রিসার্চ। এবং এটা হলো কি এনডিএভার টু ডিসকভার নিউ অর কোলেট ওল্ড ফ্যাক্টস, মানে কি একটা এনডিএভার করা, নতুন কোনো কিছু অনুসন্ধান করছি, নতুন কিছু উদ্ভাবন করছি। টু ডিসকভার নিউ মানে নতুন কোনো কিছু ডিসকভার করছি, আবিষ্কার করছি, অথবা কোলেট করছি, কি কোলেট করছি, ওল্ড ফ্যাক্ট, পুরনো কোনো ঘটনাকে জট ডাউন করে আমি নতুন কিছু একটা উদ্ভাবন করছি। এগুলোকে সেটাকে কিভাবে করছি, সায়েন্টিফিক ওয়ে, বাই দ্য সায়েন্টিফিক স্টাডি অফ আ সাবজেক্ট, কোনো একটা বিষয়ে সায়েন্টিফিক স্টাডি আমরা উদ্ভাবন করছি, অথবা সেটাকে ক্রিটিক্যালি ইনভেস্টিগেশন করছি, সেটাকে আরো মানে মানে ক্রিটিক্যাল মানে কি অনেক জটিল ভাবে সেটাকে আরো তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি, অনেকটা ভেতরে গিয়ে, দ্যাট মিনস ইন ডেপথ স্টাডি আমি করতে চাইছি। তাহলে আমার রিসার্চ যখন আমি বলবো, তাহলে রিসার্চ বলতে গেলে আমি কি বলছি, রিসার্চ হলো কি যে একটা নিয়মসম্মত একটা সিস্টেমেটিক রিগোরাস ইনভেস্টিগেশন অফ আ প্রবলেম, কোনো একটা সমস্যা অথবা কোনো সিচুয়েশন বা পরিস্থিতি, এবং যেটার মধ্য দিয়ে আমি নতুন কোনো জ্ঞান মানে উদ্ভাবন করি, কিংবা মানে এক্সিস্টিং কোনো রয়েছে প্রচলিত যে জ্ঞান, সেটাকে আমার সত্যতাটাকে যাচাই করি গবেষণার মধ্য দিয়ে। এবং এইভাবে যখন বিজ্ঞানসম্মত ভাবে এবং ক্রিটিক্যালি যুক্তির মাধ্যমে যখন ইনভেস্টিগেট করি বা অনুসন্ধান করি, তখনই আমার সেটা হয় রিসার্চ। এইবার প্রশ্ন হলো যে তাহলে কত রকমের রিসার্চ হয়? রিসার্চ বিভিন্ন রকম ভাবে আমার গবেষণা হতে পারে। কখনো সেটা আমার অ্যাপ্লাইড রিসার্চ হতে পারে, মানে প্রয়োগমূলক হতে পারে, কখনো সেটা বেসিক হতে পারে, মানে একদম মৌলিক বা ফান্ডামেন্টাল রিসার্চ যাকে বলে, কখনো সেটা কোরিলেশনাল রিসার্চ হতে পারে, একটার সাথে আরেকটাকে মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এরকম কোনো কোরিলেশনাল রিসার্চ হতে পারে, আবার কখনো একটা বর্ণনামূলক রিসার্চ হতে পারে, ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে, আবার এটা এথনোগ্রাফিক রিসার্চ হতে পারে। আমি এক এক করে আমি তোমাদেরকে বলবো পরপর। এথনোগ্রাফিক রিসার্চ হতে পারে, আবার কখনো এক্সপেরিমেন্টাল রিসার্চ হতে পারে, মানে কোনো পরীক্ষামূলক ভাবে রিসার্চ হতে পারে। এথনোগ্রাফিক রিসার্চ যদিও এটা হলো একটা ইনডেপথ স্টাডি, মানে ইনডেপথ ইনভেস্টিগেশন, এবং এথনোগ্রাফিক রিসার্চ হতে পারে, আবার এক্সপেরিমেন্টাল রিসার্চ হতে পারে, কখনো আবার সেটা হিস্টোরিক্যাল রিসার্চ হতে পারে বা এক্সপ্লোরেটরি হতে পারে। এক্সপ্লোরেটরি মানে আমি কিছু এক্সপ্লোর করছি, নতুন কোনো একটা ঘটনাটা রয়েছে তার একটা নতুন কোনো দিক আমি অনুসন্ধান করলাম। আবার হয় হিস্টোরিক্যাল রিসার্চ, ঐতিহাসিক যেটা ঐতিহাসিকমূলক রিসার্চ, এইরকমও হতে পারে। আমরা তাহলে যদি আমি ব্রডার পার্সপেক্টিভে পরে আসবো, আমি ব্রডার পার্সপেক্টিভে এক্ষুনি আসছি না, যে আরো ওগুলোকে আরো অনেক মানে মৌলিক ভাবে ভাগ করা যায়, কিন্তু আমি এখানে জাস্ট তোমাদের বললাম যে বেসিক আমাদের মানে একটা রিসার্চকে করতে গেলে কত রকমের রিসার্চ হয়, টাইপস অফ রিসার্চ বলতে আমরা এই রকম ভাবে ভাগগুলোকে করতে পারি। এখন ধরো অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ কি? অ্যাপ্লাইড রিসার্চ refers to scientific study and research that seeks to solve practical problem. প্র্যাকটিক্যাল প্রবলেম মানে যেটা বাস্তবে যে সমস্যাটা রয়েছে, যেটা আমার সমাজে প্রচলিত সমস্যা রয়েছে, খুব বাস্তব সমস্যাকে কেন্দ্র করে রয়েছে, সেই সমস্যাটাকে বিজ্ঞানসম্মত ভাবে যখন আমি অধ্যয়ন করব বা স্টাডি করব, তখন তাকে আমরা বলছি অ্যাপ্লাইড রিসার্চ। এবং অ্যাপ্লাইড রিসার্চ জেনারেলি কি করে, একটা সলিউশন খুঁজে বার করে, মানে আমার কোন একটা সমাধান, মানে শুধু রিসার্চটা করলেই হয়ে গেল না, ওটার মধ্য দিয়ে আমার একটা মেসেজ থাকে, একটা সংবাদ থাকে, একটা আমার খবর দেওয়ার থাকে সমাজকে বা অন্য কাউকে। এবং সেই সলিউশনটা কিভাবে হয়, যে কোনো এভরিডে প্রবলেমস বা কোনো ইলনেস বা কোনো ইনোভেটিভ টেকনোলজি সেই রকম মানে রিলেটেড যেমন হয়, তেমনি রাদার দ্যান টু অ্যাকোয়ার নলেজ ফর নলেজের সেক, মানে জ্ঞানের অনুসন্ধান করতে গিয়ে আমি আরো জ্ঞানকে অন্বেষণ করছি, তার মানে কি জ্ঞানকে অনুসন্ধান করছি, জানছি, সে জ্ঞানের অনুসন্ধানের মধ্য দিয়ে যখন আমি আরো জ্ঞানের অন্বেষণ করছি, তখনই সেটা হয়ে যায় অ্যাপ্লাইড রিসার্চ। কারণ এখানে আমরা সলিউশন খুঁজি, সেটা অনেক ভেতরে ঢুকে গিয়ে তবে আমি তার সলিউশনটাকে বার করার চেষ্টা করি। যেমন আমি তোমাকে
কতগুলো তোমাদের অ্যাপ্লাইড রিসার্চের এক্সাম্পল দিতে পারি। যেমন ধরো তুমি এরপর একটা নতুন কোনো একটা, আমি একদম একটু অন্যরকম অন্য দিক থেকে বলছি, ধরো একটা এগ্রিকালচার, সে কৃষিকাজ, সেখানে একটা কোনো নতুন ক্রপ বা শস্যের প্রোডাকশন, সেক্ষেত্রে কি করতে পারি, আমি ভাবতে পারি যে এই যে নতুন যে শস্যটা উৎপাদন হবে সেটাকে কিভাবে আরো উন্নত করা যায়, যে আমি এটাকে খুঁজছি, অ্যাপ্লাইড করছি কিভাবে বিভিন্ন ভাবে। এটা একটা সমস্যা যে আমি একটা এগ্রিকালচারাল ক্রপ বা শস্যের প্রোডাকশন করব, সেটাকে শস্যটা তো জানি কি, যে ধরো আলু চাষ হয়, আলু চাষ হলো, কিন্তু আলু চাষে আলু পাতায় বিভিন্ন ভাবে পোকামাকড় পড়ছে, এইভাবে করছে, আমার আলু চাষে ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি দেখি তো নতুন কিভাবে করে আমার একটা শস্যটাকে আরো ভালো করে আলু চাষ করা যায়, সেটা যদি আমি বের করতে পারি, তার সলিউশন বার করতে পারি এবং উপকার যদি হয়, তাহলে আমি ভাববো বাহ, আমার তাহলে এই যে এত জ্ঞানের অন্বেষণ করে যেটা কাজে লাগলো, এটা আমার ঠিক ঠিক প্রপার ওয়েতে আমার ইনভেস্টিগেশন হলো। আবার আমি এরকমও হতে পারে যে একটা কোনো স্পেসিফিক কোনো ডিজিজ, ধরো কোনো ডক্টর যখন সেটা করে, স্পেসিফিক কোনো ডিজিজ তার কিওরের জন্য যখন চেষ্টা করে বা ট্রিটমেন্ট করে, তখন কিন্তু তার কাছে সেটা রিসার্চ হয়ে যায়, অ্যাপ্লাইড রিসার্চ হয়। এই যেমন ধরো করোনা, এই যে আমরা এই করোনার মহামারীতে পড়েছি, তাতে কি হচ্ছে, ডাক্তাররা যে বলছে, আমরা কি জানতাম আগে কি কি ওষুধ দিতে হবে না দিতে হবে, তা তো জানতাম না। এই ভ্যাকসিন যে আবিষ্কার হলো, এই কি এগুলো কি আমরা জানতাম? কিছুই জানতাম না। তাহলে বিভিন্ন ভাবে গবেষণার মধ্যে এটা কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ। এই যে ভ্যাকসিন যে বেরোলো, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লাইড রিসার্চ, কারণ বিভিন্ন ভাবে অনুসন্ধান করে কিভাবে ওই মানে যে করোনা যে ভাইরাসটাকে আমরা দমন করতে পারি, কারণ ভাইরাসটাকে পুরো মেরে ফেলা সম্ভব হচ্ছে না, সেই জন্য ভাইরাসটাকে দমন করে রাখতে পারি। তো দমন করতে গেলে আমাকে সেই পরিমাণ শক্তিশালী হতে হবে। ধরো কেউ একজন আমাকে মারছে, কিন্তু আমি তখনই তাকে প্রতিরোধ করতে পারবো যখন আমি তার থেকেও দ্বিগুণ শক্তিশালী হব, তবে না আমি তাকে প্রতিরোধ করতে পারবো, তা নাহলে তো প্রতিরোধ করতে পারবো না। ঠিক সেরকমই এই ভাইরাসটার ক্ষেত্রে আমাকে এমন অ্যান্টিবডি তৈরি করতে হবে, এমন ভ্যাকসিন, কি আমার শরীরে সেই অ্যান্টিবডিটা থাকতে পারবে, যেটা কি করবে, ওই ভাইরাসটা যদি কোনো ক্রমে আমার শরীরে আসেও, তাহলে আমি তাকে দমন করতে পারি। দেখবে আমাদের যখন সর্দি কাশি হয়, বা আমাদের যখন জ্বর হয়, বা আমাদের অনেক ছোটখাটো রোগ হয়, যেগুলো দেখবে আমরা বুঝতেই পারি না কিভাবে আমরা তাকে দমন করে ফেলেছি। কি করে করি? কারণ অলরেডি আমার শরীরে সেই অ্যান্টিবডিটা রয়েছে। কিন্তু এক্ষেত্রে করোনার ক্ষেত্রে সেই অ্যান্টিবডিটা নেই, তাই যুদ্ধ করা যাচ্ছে না, যুদ্ধ করতে পারা যাচ্ছে না বলেই তখন মানুষ মারা যাচ্ছে। আবার যারা যুদ্ধ ওষুধ টষুধ খেয়ে যুদ্ধ করছে, যুদ্ধ করে বেঁচে গেছে, আমিও তো করোনা আক্রান্ত হয়েছিলাম, ঋত্বিকাও জানে, আমি সেখানে সেই প্রোটেকশন নিয়ে সেই ওষুধ খেয়ে আমার অ্যান্টিবডিটাকে স্ট্রং করেছি, করে ওই ভাইরাস গুলোকে মেরেছি। ফলে কি হচ্ছে, এটাকে বলা হয় প্রতিরোধ ক্ষমতা। তাহলে আমার এই যে শরীরের প্রতিরোধ গুলো ক্ষমতাগুলো গড়ে উঠলো, তাহলে এটা কিসের জন্য? এটা ওয়ান কাইন্ড অফ রিসার্চের থ্রু দিয়ে, সেই যে এই যে ওষুধটা যে প্রতিরোধ করতে পারবে, সেটার আমার গুলো গবেষণার মধ্য দিয়ে সেটা বেরিয়েছে যে এই ওষুধগুলো কার্যকর হবে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লাইড রিসার্চ আমরা বলবো। আবার আমি এবার অন্য দিক থেকে আসি, ধরো আমার হোম, বাড়িতে বা অফিসে, অথবা আমার মোড অফ ট্রান্সপোর্টেশন, এগুলোর যদি আমরা কোনো এফিসিয়েন্সিটাকে যাচাই করতে চাই, তাহলেও ইমপ্রুভ করতে চাই, তাহলে সেটাও হবে ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লাইড রিসার্চ। বা আমার বাস্তবে বর্তমানে একটা বিরাট কোনো সামাজিক কোনো সমস্যা, সেটাকে যদি আমি সমাধান করতে পারি, তাহলে আমি বলবো যে এটাও আমার অ্যাপ্লাইড রিসার্চ। সুতরাং এইভাবে করে সমস্যার যেটা তার একটা বাস্তবে যার উপযোগিতা রয়েছে এবং যেটাকে আমরা প্রয়োগ করতে পারছি, সমাধানমূলক প্রয়োগ হয়, মানে যার মানে সলিউশন ভিত্তিক যার অ্যাপ্লিকেশন আছে, সেটাই হলো অ্যাপ্লাইড রিসার্চ। এইবার আমি আসছি বেসিক রিসার্চ। বেসিক রিসার্চকে আমরা আরো অন্য দুটো ভাবেও ডাকতে পারি। সেটা কি? ফান্ডামেন্টাল রিসার্চ বা পিওর রিসার্চ। ফান্ডামেন্টাল মানে একটা মৌলিক, যেটাকে আমরা বাংলায় লিখবে মৌলিক গবেষণা। তার মানে কি? বেসিক রিসার্চ অর ফান্ডামেন্টাল রিসার্চ অর পিওর রিসার্চ। এইটা কি? এটা কি? এটাও কিন্তু ওই একই রকম ভাবে আমার কিউরিওসিটি, কারণ মনে রাখবে গবেষণা মাত্রই আমার কিউরিওসিটিকে আমার মেকআপ করে। তাহলে এটাও একটা কিউরিওসিটি অথবা আমার ইন্টারেস্ট বা আমার যেটা আগ্রহ যেটা রয়েছে, যেটা আমি বৈজ্ঞানিক কোনো সায়েন্টিফিক কোনো কোয়েশ্চেনের মধ্য দিয়েও কিন্তু এখানে কি করা হয়, যে আমার প্রত্যেকটা গবেষণার মূল দিকগুলোকে, মানে মূল যে জায়গাগুলো, সোর্স গুলোকে মানে উদ্ভাবন করা হয়। এখানে মেইন মোটিভেশনটা কি? মেইন মোটিভেশন ইজ টু এক্সপ্যান্ড ম্যানস নলেজ। এই বেসিক রিসার্চের একটাই গুরুত্ব যেটা, সেটা হলো কি মানুষের যে
জ্ঞানের যে পরিধিটা আছে সেটাকে আরো এক্সপ্যান্ড করে। সেটা এই নয় যে ক্রিয়েট ইনভেন্ট সামথিং, মানে আমি আরো নতুন কিছু ইনভেন্ট করতে চাই বলেই করছি, তা কিন্তু নয়। অ্যাপ্লাইড রিসার্চের সাথে বেসিক রিসার্চের এটাই পার্থক্য। ওখানে সলিউশন করছে, ওখানে প্রবলেমটাকে দূর করবার চেষ্টা করছে, কিন্তু বেসিক রিসার্চ কি, আমি যেটা জানি এবং আরো নতুন কোনো কিছু তথ্যের অনুসন্ধানের মধ্য দিয়ে আমি কি করছি, আমার জ্ঞানের পরিধিটাকে বাড়াচ্ছি। দ্যাট ইজ কি এক্সপ্যানশন অফ ম্যানস নলেজ, নট টু ক্রিয়েট অর ইনভেন্ট সামথিং। এটা কোনো কিছু নতুন কিছু ক্রিয়েট করে না। এবং দেয়ার ইজ নো অবভিয়াস কমার্শিয়াল ভ্যালু আছে। কারণ কি, এক্ষেত্রে এই বেসিক রিসার্চের যেটা মানে মূল যে রেজাল্টটা, সেটা হলো কি, যে আমি যে নলেজটাকে গেইন করছি বা আমি যেটাকে এক্সপ্যান্ড করতে চাইছি, তার একটা মানে বড় লক্ষ্য থাকবে, তার একটা রেজাল্টটা যাতে আমি সামনে তুলে ধরতে পারি। যেমন ধরো আমি এখানে তোমাদের বলতে চাইছি, ধরো যেমন ধরো কেউ কোনো একজন জিওলজিস্ট, সে রিসার্চ করতে পারে যে হাউ দ্য ইউনিভার্স বিগিন, কেমন করে এই বিশ্বটাকে শুরু হলো, আরম্ভ হলো কি করে, তার বিশ্বের সূচনা কি করে হয়েছে। এইটা করতে গেলে কি করতে হবে, অ্যাপ্লাইড রিসার্চ কি দরকার হয় তা নয়। সে কি করবে, আগে যা তথ্য ছিল সেই তথ্যের সম্ভার ঘটাবে, সে তার নিজের নলেজ মানে জ্ঞান এবং তার সাথে আরো অনেক পুরনো 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 সমস্ত তথ্যগুলোকে সে কি করবে, তার মধ্য দিয়ে গো থ্রু করবে, মানে তার মধ্য দিয়ে সে তার জ্ঞানটাকে আরো বাড়িয়ে নিয়ে যাবে। সে একেবারে সৃষ্টির আদি স্থল থেকে তার গবেষণার কাজ শুরু করবে এবং বর্তমান ধারণা অবধি। এটা একজন জিওলজিস্ট ধরো এটাকে করলো। আবার ধরো যেমন আমি এটা আরেকজন ধরো মানে ফিজিক্যাল সায়েন্সের যিনি কাজ করছেন, ফিজিক্যাল সায়েন্সের, তিনি হয়তো এরকম করছেন যে প্রোটন কি, নিউট্রন কি, ইলেকট্রন কি, সেগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল। অ্যারিস্টটলকে কিছু এরকম ধারণা, অ্যারিস্টটলের ঐতিহাসিক চিন্তাধারার মধ্য দিয়েও কিন্তু আমরা দার্শনিকের চিন্তাধারার মধ্য দিয়েও ধারণা পেয়েছি। আবার আইনস্টাইন অনেক কিছু বলে গেছে, গ্যালিলিও বলে গেছে, এই যে নিউটন বলেছেন, এইভাবে করে কি করছে, তাদের ধারণাগুলোকে আস্তে আস্তে করে তুলে ধরে আনা এবং সূত্র থেকে তুলে একেবারে বর্তমান যে পরিস্থিতি তার সেই অবধিকে তুলে আনা, এটাই হলো আমার বেসিক রিসার্চ। মানে এইভাবে করে আমরা কি করছি, আমাদের জ্ঞানের পরিধিটাকে ক্রমশ বাড়াচ্ছি। এরপর হলো কি কোরিলেশনাল রিসার্চ। কোরিলেশন কি, যে কোরিলেশনাল রিসার্চ এটাও ওটা একটা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, কিন্তু এটা হলো কি বলতো, একটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি, মানে এর সাথে এর কোনো সম্পর্ক আছে কি নেই, এই যে একটা স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। অথবা আমরা কি বলতে পারি, আমি পরে ভ্যারিয়েবলসে আসবো, কিন্তু তোমরা শব্দটা শুনেছো ভ্যারিয়েবলস বা চলক, মানে যেটা দেখবে আমরা যখনই যাই করি না কেন আমাদের জীবনের চলক ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। ধরো আমি যখন দুপুরবেলা ভাত খেলাম, তা ভাতটা খাচ্ছি, সে ভাত খাচ্ছি, যদি না খাই আমার শরীর দুর্বল হয়ে যাবে, তাহলে আমার এখানে ভাত খাওয়ার উপরে আমার শরীরের মানে স্বাস্থ্যের যে শক্তি সেটা নির্ভর করছে। তার মানে আমি যদি ভাত খাই তবে আমার শরীর সুস্থ থাকবে, আর যদি ভাত না খাই তাহলে আমার শরীর অসুস্থ হবে। তাহলে আমার এখানে দেখো দুটোই চলো, একটা ভাত খাওয়াটা মানে খাদ্য গ্রহণ এটাও চলো, আবার আমার স্বাস্থ্যের উন্নতি সেটাও আমার চলো। তাহলে এখানে চলক বলছি মানে কি, যেটা হলো নির্ভরশীলতা, যেটা ছাড়া আমার কোনো গবেষণার কাজ হতেই পারে না। তাহলে এই যে এখানে কোনটা নির্ভরশীল হলো, আমার ভাত খাওয়ার ওপরেই কিন্তু আমার নির্ভরশীল। কেন কি, আমার শরীরটা কিন্তু যেটা সেটা কিন্তু স্বাধীন, মানে স্বাধীন মিন্স ইন্ডিপেন্ডেন্ট, মানে ওটা তো আছেই, কিন্তু সেটা কিন্তু নির্ভর করবে কোনটার ওপর, ভাত খাওয়ার ওপরে। ভাত যদি খাই তাহলে আমার স্বাস্থ্যটা ঠিক থাকবে, ভাত যদি না খাই তাহলে আমার স্বাস্থ্যটা ঠিক থাকবে না। তাহলে এটা কি হলো, এটা কোরিলেশন হলো না, যে ভাত খেলে আমার স্বাস্থ্য ঠিক থাকবে, তার মানে আমার পজিটিভ হলো কোরিলেশন। আমি যদি খাবার না খাই তাহলে আমার স্বাস্থ্য ঠিক থাকবে না, তার মানে এটা কি হলো, নেগেটিভ কোরিলেশন। তার মানে একটা খেলে একটা ভালো হয়, একটা না খেলে আমার শরীরের উন্নতি হবে না। তাহলে এইটা হলো কি, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত। তাহলে এই সম্পর্কটা কিসের ওপর, একটা ডিপেন্ডেন্ট মানে একটা নির্ভরশীল, আমার নির্ভরশীল, আর আরেকটা হলো স্বাধীন। স্বাধীন নির্ভরশীল কোনটা, আমার ভাত খাওয়াটা, মানে ভাতের উপর নির্ভর করছি, ভাতটা খাবো বা খাবারটা খাবো, খাদ্যের উপর আমার নির্ভরশীল, খাদ্যটা খেলে তবে আমার শরীরটা ঠিক থাকবে। এই যে ঠিক থাকাটা সেটা হলো কি, আমার পজিটিভ আর নেগেটিভের কোরিলেশনের উপর ডিপেন্ড করছে, যে খেলে আমার শরীর ঠিক থাকবে, না খেলে শরীর ঠিক থাকবে না।
তাহলে এটাই হলো আমার কি পজিটিভ এবং নেগেটিভ, কিন্তু এটা কোরিলেশন। এবং বা আমি যদি এরকম মানে ধরো কোনো একটা মানে শুধু খাবারের কথাই বলছি না, তুমি ভেবে দেখো পড়াশোনার ক্ষেত্রে আমি যদি পড়ি তবেই কিন্তু আমি পড়াশোনা ভালো রেজাল্ট করবো, আমি না পড়লে ভালো রেজাল্ট করবো না। পড়াশোনা করার উপরেই আমার পড়াশোনা মানে রেজাল্টটা ডিপেন্ড করছে, আমার ভবিষ্যৎ ডিপেন্ড করছে। তাহলে এখানেও কিন্তু আমার একটা কোরিলেশনাল স্টাডি হতে পারে, মানে কোরিলেশন রিসার্চ হতে পারে। তারপর যেটাকে আমি বলছি যে এই যে আমি কোরিলেশনে বলার পরে আমি পরেরটাতে যাচ্ছি ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ কি? ডেসক্রিপটিভ রিসার্চ হলো রিসার্চ যেটা প্রোভাইড করে বা অ্যাকুরেট পোর্ট্রেল অফ ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, মানে কি বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো সিচুয়েশন বা কোনো দল, এর সম্পর্কে আমার অ্যাকুরেট কোনো তথ্য যখন ডেসক্রিপশন দিচ্ছে তখন তাকে আমরা বলছি ডেসক্রিপটিভ রিসার্চ। এটাকে আমরা ডেসক্রিপটিভ রিসার্চকে অনেক সময় স্ট্যাটিস্টিক্যাল রিসার্চও বলে, ডেসক্রিপটিভ রিসার্চ। এই ক্ষেত্রে এই ধরনের যে স্টাডিগুলো সেগুলো কি করা হয়, ডিসকভার করে কোনো নতুন কোনো মানে কিংবা নতুন কোনো ডেসক্রাইব করে যেটা আছে, এক্সিস্ট আছে, সেটাকে নতুন ভাবে ডেসক্রাইব করছে বা ডিটারমিন করছে যে কোন কোন ফ্যাক্টরস গুলো এখানে কাজে লাগছে বা ক্যাটাগরাইজ করছে। সেটাকে এইভাবে করে আমরা কি করতে পারি, যে কোনো একটা জিনিসকে ডেসক্রাইব আমরা করতে পারি। তারপর হলো কি এথনোগ্রাফিক রিসার্চ। এথনোগ্রাফিক রিসার্চ হলো একটা ইনভেস্টিগেশন অফ আ কালচার থ্রু অ্যান ইনডেপথ স্টাডি অফ দ্য মেম্বার্স অফ দ্য কালচার। মানে ধরো এথনোগ্রাফি, এথনোর সাথে মানে একটা কালচারের যুক্ত আছে, যে কোনো একটা কালচারের মেম্বারদেরকে কেন্দ্র করে আমরা ইনডেপথ স্টাডি করছি। ধরো আমি টুডু সম্প্রদায়ের উপর কাজ করতে চাইছি, কিংবা আমি বড়ো সম্প্রদায়ের উপর কাজ করতে চাইছি, কিংবা আমি ধরো কোনো মানে হিলি এরিয়াতে কোনো একটা পার্টিকুলার একটা কোনো মানে মানে কাস্ট বা ক্লাস বা ক্রিড এদের নিয়ে কাজ করতে চাইছি, সেটা কিন্তু সম্পূর্ণ হবে আমার এথনোগ্রাফিক রিসার্চের মধ্য দিয়ে। এবং এই যে এটা কি করে, পিপল, এথনিক গ্রুপস, অন্যান্য এথনিক ইনফরমেশন, তাদের এথনোজেনেসিস, কম্পোজিশন, সেটেলমেন্ট, তাদের ওয়েলফেয়ার, মানে এমনকি তাদের কোনো কি ধরনের স্পিরিচুয়াল কালচার আছে বা মেটেরিয়াল, মানে কি তারা ব্যবহার করে, কি খায়, সমস্ত কিছু এই টোটালটাই হলো একটা এথনোগ্রাফিক রিসার্চ। এবং এর উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? পারপাস হলো টু অ্যাটেম্প টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং, কি কি ঘটছে, ন্যাচারালি হয়ে আসছে, এবং এটা থ্রু দিয়ে আমরা তথ্য সংগ্রহ করি এবং তথ্যটাকে আমরা ইন্টারপ্রেট করি। নেক্সট হলো এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চ কি? এটা এমন এক ধরনের স্টাডি যেখানে একটা ট্রিটমেন্ট বা প্রসিডিওর বা প্রোগ্রামকে দিয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে আমরা আউটকামটা দিই। ধরো মনে হচ্ছে এই যেমন আজকের ক্লাসটা, যে ম্যাডাম তোমাদের রিসার্চ মেথোডোলজির উপর একটা ক্লাস একটা ব্যবস্থা করেছেন, অ্যারেঞ্জ করেছেন, ওনার এটা একটা ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হতে পারে, যে এইভাবে তোমরা তো আমার কাছে পড়োই, কিন্তু আমি আরেকজনকে আনলাম যিনি এর উপরে পড়াবেন। তাহলে এবার দেখো, আমি তো তোমাদের পড়াই, তোমরা তো আমাকে চেনোই, কিন্তু আরেকজন ম্যাডাম এসে পড়ালে সেটার কোনো কি এফেক্ট হয়? যেমন উনি প্রথমে বললেন তোমরা এটা পড়া থাকলে তোমাদের অনেক সুবিধা হবে পরবর্তী ক্লাসে। তাই এটা কিন্তু একটা এফেক্ট তোমরা দেখতেই পারো, যে ম্যাডাম তো তোমাদের চেনা, কিন্তু আমি তোমাদের অচেনা, আমি আবার ম্যাডামের ম্যাডাম, কি আর করা যাবে। তো ম্যাডাম পড়াচ্ছেন, সেক্ষেত্রে কি এফেক্ট হতে পারে? এমন নয় যে ভালো এফেক্ট হবে, খারাপও হতে পারে, তাই না ঋত্বিকা? তাই না বল? যে সবসময় যে ভালো হবে তার কোনো কথা নেই, এটাই যে এই যে এফেক্টটা কিরকম হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। তাহলে এটা একটা ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ ওয়ার্ক হতে পারে। মানে আমরা তো এটাই ওয়ান্টেড হাইপোথেসিস ধরে চলছি যে এটাতে রেজাল্ট ভালোই হবে আর কি। যা বলেছি, এইটাতে আমাদের ট্রিটমেন্ট যেটাকে আমরা বলছি, যে এখানে ট্রিটমেন্ট বা কোনো প্রসিডিওর, যেমন এটা প্রসিডিওর বললাম, প্রসিডিওর কোনটা এফেক্টিভ হবে সেটা জানার জন্য আমরা একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ করি। এবং তোমরা যখন ভবিষ্যতে আরো কাজ করবে তখন জানতে পারবে এখানে দুটো গ্রুপ নেওয়া হয়, একটা কন্ট্রোল গ্রুপ, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ। কন্ট্রোল গ্রুপ মানে যার উপরে কোনো এক্সপেরিমেন্ট হয় না, মানে ধরো ম্যাডাম তোমাদের 40 জন আছো, তার মধ্যে 20 জনকে ট্র্যাডিশনাল, মানে তোমাদের টিচার, তোমাদের যারা কলেজের টিচার তাদেরকে দিয়ে পড়ানো হচ্ছে, আর 20
দুইজনকে ধরো কলেজের টিচার ছাড়া বাইরের কাউকে দিয়ে পড়ানো হচ্ছে, তাতে এফেক্টটা কি হতে পারে, যে দেখতে পারেন যে কলেজের টিচাররা তো পড়াচ্ছেন, তাদের এই কন্ট্রোল গ্রুপটাকে পড়ানো হলো, আর এক্সপেরিমেন্টাল যে গ্রুপ তাদের উপর আমি এক্সপেরিমেন্ট করছি, দেখি যে বাইরের টিচারদের দিয়ে পড়িয়ে কিছু তাদের রেজাল্টের মধ্যে কোনো হেরফের হয় কিনা। ঠিক এটা একটা এক্সপেরিমেন্টাল রিসার্চ ওয়ার্ক হতে পারে। আবার ধরো এক্সপ্লোরেটরি হতে পারে। এক্সপ্লোরেটরি রিসার্চে যেখানে কি করা হয়, এটা হলো এমন এক ধরনের রিসার্চ যেখানে কি করা, একটা কোন একটা প্রবলেমকে নিয়ে নেওয়া হয় এবং যেটা পুরোপুরি যে এক্সপ্লোর ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে না, মানে আগে থেকে পরিষ্কার থাকে না যে কি আছে না আছে। এখানে এক্সপ্লোর মানে বুঝতেই পারছো, আবিষ্কার করা, নতুন কিছু দিগন্ত খুলে দেওয়া, এই এক্সপ্লোর করা হয়। এবং ম্যাক্সিমাম রিসার্চ ওয়ার্ক এই এক্সপ্লোরে টাইপ অফ হয়, মানে সার্ভে টাইপ অফ রিসার্চ ওয়ার্ক গুলো ম্যাক্সিমামই এক্সপ্লোরেটরি হয়। মানে আমি জানতাম না, আমি জানি না, আমি একটা রিসার্চ ওয়ার্ক করছি, দেখি কি এক্সপ্লোর করতে পারি, দেখি কি হয়, দেখা যাক কি জানা যায়। এটাকে বলা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। এবং এটাকে ডিটারমিন করছে কি একটা বেস্ট রিসার্চ ডিজাইন, এটাকে তৈরি করতে হয়। ডেটা কালেকশন বা তার মেথড বা সাবজেক্ট বা স্যাম্পল যাদের উপর আমরা কাজটা করবো, সেই সবটাই এখানে নির্ধারণ করা হয়, যে কিভাবে আমরা একটা নির্ধারণ করে সুষ্ঠু মতো একটা এক্সপ্লোর করতে পারি, মানে এই ঘটনাটাকে আমি একটা এক্সপ্লোর করতে পারি। আবার দিস মিটিং নো লঙ্গার হ্যাজ এ টাইম লিমিট। আচ্ছা, এইবার ধরো আমি হিস্টোরিক্যাল রিসার্চে যদি আমি আসি, সেটা কি? হিস্টোরিক্যাল রিসার্চ হলো, এটা হলো যে কোনো একটা ঘটনা ঘটে গেছে, সেইটাকে আমরা আরো কি করছি, নতুন ভাবে তাকে তুলে ধরছি। মানে বেসিক্যালি এটা একটা রিসার্চ ইনভলভিং কি করছে, অ্যানালিসিস অফ ইভেন্টস, মানে যে ঘটনাগুলো ঘটে গেছে তারকে আমরা অ্যানালিসিস করছি, যেটা কোনো একটা মানে ধরো খুব অনেক কাল আগে হয়েছে বা সদ্য কিছুদিন আগে হয়ে গেছে, এইরকম কোনো ঘটনাকে নিয়েও কিন্তু হিস্টোরিক্যাল রিসার্চ হতে পারে। বেসিক্যালি এটা কি হয়, যে এক্ষেত্রে কোনো যেটা ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনাটাকে আমরা কি করি, একটু নতুন ভাবে উপস্থাপন করি, দ্যাট ইজ কল্ড হিস্টোরিক্যাল রিসার্চ। এইভাবে করে আমরা টাইপস অফ রিসার্চকে বলা হলেও এগুলোকে আমরা ক্লাসিফিকেশন অফ রিসার্চ করবো। সবসময় মনে রাখবে, রিসার্চ গবেষণা এমন একটা সুন্দর জিনিস, যেটাকে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে যে কোনো কাজ তুমি সহজভাবে করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তার কাজ করা খুব মুশকিল হয়। যেই কারণে বললাম যে আগে যেটা আমরা বললাম সেগুলোকে আমরা ক্লাসিফাই করি, মানে শ্রেণী বিভাগ করতে পারি। যে রিসার্চকে এই যে বিভিন্ন বললাম, এক্সপ্লোরেটরি, সার্ভে, তারপরে এক্সপেরিমেন্টাল, হিস্টোরিক্যাল, এই যে বললাম কোরিলেশনাল, বেসিক, অ্যাপ্লাইড, এত কিছু বললাম, এগুলো কিন্তু দিস আর দ্য ক্লাসিফিকেশন অফ রিসার্চ। বাট নাও আই এম কামিং টু দ্য পয়েন্ট, দ্যাট ইজ টাইপস অফ রিসার্চ কত ধরনের হতে পারে। সেটা যদি ব্রডার অ্যাসপেক্টে ধরি, তাহলে একটা হয় কোয়ালিটেটিভ রিসার্চ, আর একটা হলো কোয়ান্টিটেটিভ রিসার্চ। খুব পরিষ্কারভাবে বুঝতে পারছো কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ মানে খুব গুণগতভাবে রিসার্চ, যেটাকে মধ্যে সব অসম্ভব মানে মাইনিউটলি এবং খুব সূক্ষ্মভাবে গবেষণার কাজকে বিশ্লেষণ করা হয়। আর কোয়ান্টিটেটিভ মানে হলো যেখানে পরিমাপগত দিক থেকে স্ট্যাটিস্টিক্যালি এটাকে অ্যানালিসিস করার চেষ্টা করা হয়। দুটো কাজ ভিন্ন ধর্মী, ভিন্ন ধরনের, কিন্তু দুটো কাজ কিন্তু অসম্ভব জটিল কাজ। আবার দুটোকে মিক্সড করেও করা যায়, যেটাকে আমরা আজকালকার দিনে মিক্সড রিসার্চও বলতে পারি। অর্থাৎ একটা গবেষণায় কোয়ালিটেটিভও থাকে, আবার কোয়ান্টিটেটিভও থাকে। আবার এমনও হয় একটা গবেষণার কোনো হাইপোথিসিস, আমি হাইপোথিসিস কি পরে আসবো, এমনও হতে পারে কিছুটা মানে কোয়ালিটেটিভ, কিছুটা কোয়ান্টিটেটিভ, এইভাবেও কাজ হয়ে থাকে। এটাকে আমরা মিক্সড করে থাকি। তো কোয়ালিটেটিভ রিসার্চ হলো কি, যেটা ডিল করছে ফেনোমেনা, এমন একটা ফেনোমেনা যেটা দ্যাট আর ডিফিকাল্ট অর ইম্পসিবল টু কোয়ান্টিফাই ম্যাথমেটিক্যালি, মানে যেটাকে ম্যাথমেটিক্যালি কোয়ান্টিফাই করা যায় না। যেমন ধরো কোনো বিলিফ, বিশ্বাস, কোনো কনসেপ্ট, কিংবা কোনো অ্যাট্রিবিউট বা কোনো সিম্বল, এগুলো কখনো কোয়ান্টিফাই করা। ধরো আমাকে বলতে পারি যে আচ্ছা তোমাদের কে পাচ্ছেন, তুমি অমুক 3 ক্লাস নিলেন, তো আমাদের দিনে ক্লাস নেন, হয়তো বলবে 2টো, তাহলে কি তুমি এখানে পড়তে পারছো যে ক্লাস নেন। আচ্ছা, ওই ম্যাডাম এবার যদি বলি কেমন এটা কি করা যান, সেটা কিভাবে বলছো,
বিশ্লেষণ ভালো পড়ান, আবার কখনো না না তুমি ভালো পড়ান। যে ভালো পড়ান বা ভালো পড়ান না কি তুমি, আমি হয়তো বলতে পারি, এরকম ভাবে দিতে পারি যে তিনি মানে এই টিচারের পড়ানোর মেথডটা ভালো কি মন্দ সেটাকে আমি কোয়ান্টিফাই। হ্যাঁ, শোনাচ্ছে তো? হ্যালো ঋতিকা, শুনতে পাচ্ছ? ম্যাম মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে কিন্তু। এখন এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, চার্জটা কমে গেছে। হ্যাঁ, এটা চার্জটা কমে গেছিল। হ্যাঁ, তো আমি এই যে বলছি যে ভালো পড়া ভালো কি মন্দ এটা কিন্তু হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলে, এবার আমি বললাম কতটা ভালো সেটা কি কখনো পরিমাপ করা যায়? কতটা ভালো সেটা পরিমাপ করা যায়। ধরো একটা ঘরে কেমন কটা পাখা আছে সেটাকে আমরা পরিমাপ করতে পারবো, দুটো কি তিনটে কি একটা বলতে পারলাম। এবার আমি বলতে, কিন্তু যদি আমি বলি আচ্ছা পাখার হাওয়াটা কেমন, হাওয়াটা কি খুব ভালো, মানে হাওয়াটা কিরকম, মানে বেশ আরাম দেয় নাকি আরাম দেয় না, এইটা কি কখনো আমি পরিমাপ করতে পারি? পারি না। তাহলে এটাকে আমাকে কিভাবে বিশ্লেষণ করতে হবে? কোয়ালিটেটিভলি, মানে গুণগতভাবে আমি পরিমাপ, মানে পরিমাপ নয় গুণগতভাবে আমি বিশ্লেষণ করছি যে হ্যাঁ। তাহলে এটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ। এবং কোয়ালিটেটিভ রিসার্চ যেটা টেকনিক্সটা ইনক্লুড করছে, যেটা ফোকাস কোনো গ্রুপ বা ইন্টারভিউ থ্রু দিয়ে কিংবা অবজারভেশন, যে অবজারভেশন মানে বিভিন্ন রকম ভাবে আমি অবজারভেশন করে সেটাকে মানে দেখে আমি সেটাকে বলতে পারি যে কেমন এটা। যেমন ধরো যদি বলি যে তোমার এই আজকের এক্সপিরিয়েন্সটা কেমন, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স টুডে, ধরো আমার আফটার ক্লাসেস ওভার, দেন আমি যদি জিজ্ঞাসা করি যে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স টুডে, তোমার অ্যান্সার কি হতে পারে? যে কোনো চারটে কি পাঁচটা হতে পারে আহ গ্রেট, আবার এরকমও হতে পারে ফাইন ভালো, আবার তুমি এটাও বলতে পারো কি বোরিং, এটাও হতে পারে, আবার এমনও হতে পারে টেরিবল, মানে বিভৎস বাবা। তাহলে এইরকম নানান ভাগেও ভাগ করে দিতে পারে। বা এই যে হাউ ইজ দ্য ফিডব্যাক সো ফার, এটাও বলতে পারি যে তোমার এটার মধ্য দিয়ে কি ফিডব্যাক পাচ্ছ। তো এইভাবে আমরা কোয়ালিটেটিভ রিসার্চকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, মানে বিভিন্ন ভাবে ডেসক্রাইব করতে পারি। আর কোয়ান্টিটেটিভ রিসার্চ যেখানে হলো একটা সিস্টেমেটিক এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন থাকে, যেটা স্ট্যাটিস্টিক্যালি বা ম্যাথমেটিক্যালি বা কম্পিউটেশনাল, মানে মানে সংখ্যার মাধ্যমে সেটাকে টেকনিকের মাধ্যমে আমরা সেটাকে প্রকাশ করতে পারি। এটা হলো আমার কোয়ান্টিটেটিভ রিসার্চ। এবার হলো আমি রিসার্চ কিভাবে করব, এটা তো আমরা তো বিভিন্ন কারণ ধারণা এগুলো তো জানা হয়ে গেল। এইবার হলো যে আমি তাহলে রিসার্চটা করবো কিভাবে। তো ফার্স্ট প্রায়োরিটি হলো যে তোমাকে একটা প্রশ্ন নিজের মধ্যে তৈরি করতে হবে, ফর্মুলেট করতে হবে একটা কোয়েশ্চেন, আমি কি করব, কিসের উপর কাজ করব, কি করবোটা কি এটা। তারপর দেন ফিগার আউট করো যে হাউ আর ইউ গোয়িং টু অ্যান্সার, যে আমি কাজটা কি করব এবং সেই কাজটা করবার জন্য আমাকে কি কি করতে হবে, মানে এখানে কি কেউ আমাকে সাহায্য করতে পারে, বা আমার কি এটার মধ্য দিয়ে আমি কিভাবে আমার একটা পরিকল্পনা তৈরি করব, এবং কিভাবে পরিকল্পনা তৈরি করতে গেলে কিভাবে আমাকে এগোবো সেইগুলোকে আমাকে আগে ফিগার আউট করতে হবে। তারপর কিন্তু তুমি তোমার প্রশ্নের যা উত্তর সেটাকে তুমি উপস্থাপন করতে পারবে। তাহলে প্রথমে যদি তোমার প্রশ্ন মনে না আসে যে আমি কিসের উপর কাজ করব, এবং সেই কাজটা করতে গেলে আমি কিভাবে করব, কার সাহায্য নেব, কোথায় যাব, কেমন ভাবে আমি শুরু করব, এই প্রশ্নগুলোকে সমাধান করতে হবে। তবেই না তুমি তোমার একটা প্রশ্ন, যে যা প্রশ্নগুলোকে রেখেছো সেগুলোর উত্তর করতে পারবে। তারপর ধরো তুমি একটা কোনো ডিসিপ্লিন, একটা নিয়মের মধ্যে দিয়ে তোমাকে কাজটা করতে হবে, কোনো একটা স্পেসিফিক এরিয়ার ওপর কাজ করতে হবে। আমি তো বিশ্ব সংসারের সবগুলোকে নিয়ে কাজ করতে পারবো না। তোমার কোনো ভালো লাগার জায়গা থাকতে পারে, যে কারোর ভালো লাগা থাকো, ধরো তুমি বিভিন্ন পেপার পড়েছো, ফিলোসফি পড়েছো, হিস্ট্রি পড়েছো, সাইকোলজি পড়েছো,
আরো অনেক অজস্র পেপার পড়েছো, এবং এই পেপারের মধ্যেও তুমি বিভিন্ন সাব ইউনিটস গুলোকে পড়েছো। যে ধরো সাইকোলজি পড়তে গিয়েও তার অনেকগুলো সাব ইউনিট পড়েছো, ফিলোসফি পড়তে গিয়েও তার অনেকগুলো সাব ইউনিট পড়েছো। সাব ইউনিট মানে ইউনিট ধরো বলতে গেলে কি, তুমি সাইকোলজি পড়েছো, বা তুমি যেমন নেচার অফ সাইকোলজি পড়েছো, লার্নিং পড়েছো, ট্রান্সফার অফ লার্নিং পড়েছো, এরকম অজস্র চ্যাপ্টার পড়েছো। তোমরা ইন্টেলিজেন্স পড়েছো, মোটিভেশন পড়েছো, অ্যাটিটিউড পড়েছো, এবিলিটি পড়েছো, এরকম অজস্র টপিক পড়েছো। দিস আর কল সাব ইউনিটস, মানে এই যে এরিয়া গুলো পড়েছো। এবার তোমাকে তার মধ্যে থেকেও আরো ভেতরে ঢুকতে হবে যে আমি এর মধ্যে থেকেও কোন পার্টটাকে নিয়ে কাজ করতে পারি, কোন দিকটাকে নিয়ে আমাকে করলে ভালো হয়। তাহলে এইটা হলো আমার আরো গভীরে যাওয়া, ডিসিপ্লিনের ভেতরে চলে যাওয়া। তারপর এখানে কেন কি বলছে, এখানে কিন্তু এটা একটা মানে তোমার কোয়েশ্চেন দিয়ে, মানে প্রবলেম দিয়ে শুরু হয়। এটা কোনো টপিক মানে, কারণ মনে রাখবে আমি এটা সবসময় বলি, আমরা জেনারেলি সবাই বলে এই তোমার রিসার্চের টপিকটা কি। এটা কিন্তু দিস ইজ এ রং থিং। কোনো দিন কোনো রিসার্চের টপিক হয়। তো রিসার্চে আমরা কি বলবো, হোয়াট ইজ ইয়োর রিসার্চ প্রবলেম, তোমার রিসার্চের প্রবলেমটা। খুব কোলোকুয়াল আমরা বলে ফেলি, এই তুমি কোন টপিকের উপর রিসার্চ কাজটা করছিস, কিন্তু এটা ঠিক ওয়ার্ড নয়। আমরা বলবো তোমার রিসার্চের প্রবলেমটা কি সেটা বলবো। এবং এইবার আসছি আমি কি, এবং প্রতিটা ক্লিয়ারলি এবং প্রিসাইজলি যদি আমার স্টেটেড না থাকে তাহলে কিন্তু কাজ করে কোনো লাভ নেই। কারণ এটা কিন্তু খুব ব্রড হয় না এবং আবার খুব ন্যারো হয় না। মনে রাখবে একটা কোনো এরিয়াকে যখন বাঁচছো তখন অনেকগুলোর মধ্য থেকে, যেমন তোমার আমাদের সাবজেক্টটার পরিধি অনেক বড়, তার মধ্যে থেকে তুমি কোনো একটা এরিয়া বেছে নিলে, তার মানে জিনিসটা এখানে ন্যারো হলো, ন্যারো হয়ে সেটা কিন্তু আবার ব্রড হয়ে যায়। কারণ ওইখান থেকে তুমি আবার যখন তার ভেতরে ঢুকছো, তার মানে হলো ভেতরটা বিশাল সমুদ্র, সেই সমুদ্রের ভেতরে গিয়ে তুমি পড়লে, তার মানে তোমার এটা কখনো ন্যারো হবে না, আবার এমন ব্রডও হচ্ছে না। তার মানে নট টু ব্রড, নট টু ন্যারো। এটা একটা ওপেন এন্ডেড, মানে এখানে কোনো মানে মানে একটা একদম খোলাখুলি তোমার কাজটাকে করতে হবে। এবং এটা কোনো একটা সেন্টেন্স বা কোনো ফ্রেজ এর মধ্য দিয়ে কিন্তু এর উত্তর হয় না। যেমন তুমি বিভিন্ন ভাবে তোমাকে টপিক গুলোকে কি করতে হয়। টপিক মানে আমি এখানে টপিক হিসেবে বলছি, নাহলে তোমার বুঝবে না, তাই বলছি যে তোমার রিসার্চ প্রবলেম গুলোকে তোমাকেই ঠিক করতে হবে যে আমি কোন রিসার্চ প্রবলেমের উপরে কাজ করতে চাই। কারণ তোমাকে ঠিক করতে হবে কারো কাছে, যার যিনি তোমাকে সাহায্য করবেন, সেই তোমাকে যিনি গাইড, তার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তোমার রিসার্চের যে মানে প্রবলেম বা প্রপোজাল সেগুলোকে তোমার তৈরি করতে হবে। যেমন ধরো এখন ভোট চলছে, তুমি সেক্ষেত্রে মানে কিরকম হতে পারে যে হোয়াট factors contribute to a low turnout among women voters in election in কোনো পার্টিকুলার এরিয়া। যে তুমি এটুকু ধরতে পারো যে ধরো কোনো একটা এরিয়াতে তুমি জানো যে মেয়েদের ভোটারদের সংখ্যা খুব কম, এটা তোমার রিসার্চ এরিয়া হতে পারে যে কেন কম, কেন কি ধরনের ফ্যাক্টরস গুলো এখানে কাজ করছে যেগুলোর জন্য এত লো টার্ন আউট হলো অ্যামং উইমেন ভোটার্স ইন ইলেকশনস, কি কারণ। এটা তোমার একটা রিসার্চের এরিয়া হতে পারে, রিসার্চের প্রবলেম হতে পারে। বা তুমি এখানে আরেকটাও হতে পারে এরকম, দেখো যে ডু স্টুডেন্টস থিঙ্ক অ্যাবাউট দ্য কেরিয়ার অপশনস ফার্স্ট বিফোর চুজিং এডুকেশন অর কেরিয়ার্স কাম সেকেন্ড। মানে এডুকেশনটা যখন সে চুজ করছে তার আগে, এডুকেশন বা কেরিয়ার যেটাই আমাদের এটা যখন চুজ করি, তখন স্টুডেন্টসরা কি ভাবতে পারে, কোন অপশনসটা তার মনের মধ্যে আসতে পারে যে আমি কি করব, যে আমার কেরিয়ারটাকে করবো না শিক্ষাটাকে আগে এডুকেশন নেব, কোনটা করবো। তাহলে এইটাও তোমার গবেষণার নানান রকম কাজ হতে পারে। মানে এরকম নানান রকম, আমি জাস্ট একটা এখানে বললাম, সেখানে অগন্তি মানে কোনো শেষ নেই, বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে রিসার্চে কাজ হয়ে থাকে। হ্যাঁ, তারপরে ধরো আমি এবার আসছি যে রিসার্চ কোয়েশ্চেন। রিসার্চ কোয়েশ্চেনটা কি, রিসার্চ কোয়েশ্চেন যখন আমি করি, রিসার্চ কোয়েশ্চেন মানে কি, আমি যখন যে এরিয়াটার উপর কাজ করব সেটাকে কেন্দ্র করে আমার মনের মধ্যে কতগুলো প্রশ্ন আসে যে এটা কেন করছি, কিসের জন্য করছি, এবং এই রিসার্চ কোয়েশ্চেনটা আমার রিসার্চের পারপাসকে ফুলফিল করে, তা না হলে কিন্তু কোনো কাজ কিন্তু হতে পারে না। সেই কোয়েশ্চেনটা আমার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, থিওরি বা অবজারভেশন বা কোনো একটা ইস্যুস, বিভিন্ন দিক থেকে আমার রিসার্চের ওটা হতে পারে। কিন্তু মনে রাখবে রিসার্চের যখন কোয়েশ্চেন হবে সেটা কিন্তু সবসময় ক্লিয়ার হতে হবে, ফোকাসড হতে হয়, একদম ফোকাসড হতে হবে, বা কনসাইজ, বিশাল বড় হতে হয় না, কনসাইজ হয়, এবং এটা মানে আর্গুয়েবল, মানে যার মধ্যে যুক্তি থাকবে, তুমি যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করতে পারো। এইরকম ভাবে তোমার রিসার্চ কোয়েশ্চেন গুলোকে পরিষ্কার ভাবে উপস্থাপন করতে হবে।
এবং মনে রাখবে যে তুমি সবসময় ক্লিয়ার থাকতে হবে, যে যাতে কোনো রকম তার মধ্যে কোনো মানে অস্বচ্ছতা যেন কোনো কাজের মধ্যে তোমার না থাকে। এবং ফোকাস যেটাকে বলা হচ্ছে, তার মানে কি তুমি কতটা তুমি মানে নির্দিষ্টভাবে ওই কাজের ভেতরটাতে ঢুকছো সেটাকে বলা হচ্ছে ফোকাস করা। আর কমপ্লেক্স কখনোই করবে না। কাজের মনে রাখবে যে কোনো গবেষণা যত সহজ সরল ভাবে তার উপস্থাপন হয় ততই কিন্তু ভালো, এবং সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হয়। কারণ জেনারেলি আমরা যে কাজটাকে করি সেটার মধ্যে কি করে যে আমরা কাজ করতে গিয়ে চেষ্টা করি সহজভাবে সেটাকে উপস্থাপন করতে, সেজন্য আমাকে সেই দিকটাকে দেখা দরকার। এইবার ধরো আমি রিসার্চ ওয়ার্ক, তো আমার তো সমস্যাকে তো আমি প্রবলেম তো বাঁচবো, কিন্তু কিভাবে বাঁচবো, কোথা থেকে বাঁচবো? আমি কি মানে বসে বসে বাঁচবো, আকাশে উঠতে উঠতে বাঁচবো, কারোর সাথে জিজ্ঞাসা করতে করতে বাঁচবো? না, তা তো নয়। প্রবলেমটাকে এই যে বলছি, প্রবলেম কোনো রিসার্চ প্রবলেম যখন বাঁচতে হয় তার জন্য আমাকে কি করতে হয়, যেটাকে ওয়েটা করা হয় সেটা হলো লিটারেচার রিভিউ। তার মানে কি রিভিউ করা মানে কি? পুনরায় দেখা। কি দেখা? আর্টিকেল দেখা, লিটারেচার দেখা। মানে আমি ধরো ভাবছি, এই যে তোমাদেরকে বলছি যে আমি ধরো কোন একটা উইমেন ভোটারদের মানে কেন টার্ন আউটটা কম, এটা ধরি আমার রিসার্চের মানে গবেষণার যদি বিষয়বস্তু হয়, তাহলে আমাকে দেখতে হবে যে এর উপরে আগে কোনো কাজ হয়েছে কিনা, বা ইলেকশন নিয়ে আগে কোনো কাজ হয়েছে কিনা, কোনো উইমেন ভোটারদের নিয়ে কোনো কাজ হয়েছে কিনা, সেটা আমাকে আগে দেখতে হবে। তাহলে এগুলো দেখার জন্য কোথায় দেখবো? আমাকে তার জন্য লিটারেচার মানে এর রিলেটেড মানে সম্পর্কিত যে সমস্ত গবেষণা পত্র রয়েছে সেই গবেষণা পত্রগুলোকে আমাকে দেখতে হবে। দেখার পরে আমাকে তার মধ্য থেকেই আমার সঠিক গবেষণার যে আমার যেটা পছন্দের যে অংশটা সেটাকে তুলে ধরতে হবে। এরপর হলো যে আমি এই লিটারেচার রিভিউটা করব কেন, কিসের জন্য, কেন দরকার, কেন করার কারণ হলো যে এটা কি হয় যে তুমি ডিটারমিন করে ইফ প্রপোজড রিসার্চ ইজ অ্যাকচুয়ালি নিডেড অর নট, যে তুমি যে ভাবছো দিকটাকে করবে সেটা কি সত্যি কি ঠিকঠাক তো, নাকি মানে ভুল দিকে চালিত হচ্ছে। তাহলে এটা যদি ভুল দিকে চালিত না হয়, এটা যাতে ডিটারমিন করে কিন্তু লিটারেচার রিভিউ থ্রু দিয়ে। আবার প্রবলেমটাকে অনেকটা ন্যারো ডাউন করে, মানে তুমি একটা বিশাল সমুদ্রের মধ্যে হাতড়াচ্ছ, এত বড় সমুদ্রের মধ্যে তুমি কোথায় ভেসে বেড়াবে? তার জন্য তোমাকে তো একটা জায়গা তো পার্টটা তো খুঁজে বের করতে হবে। সেটার জন্য লিটারেচার রিভিউ হলো ইজ ওয়ান অফ দ্য ওয়ে, যার মধ্য দিয়ে তুমি একটা নির্দিষ্ট দিকে তুমি পৌঁছতে পারবে। এবং এটার মধ্য দিয়ে তোমার রিসার্চের কোয়েশ্চেন বা হাইপোথিসিস, যে তুমি অনুমান, যেটা অনুমানও ঠিক বলবো না, হাইপোথিসিস এটাকে বলে একটা পরিকল্পনা মতো কাজ করা যেটা প্রকল্প, সেটাকে তুমি বাছাই করতে পারবে। এবং এছাড়া তোমার ধরো যেটা যে গবেষণাটা করতে চাইছো তার একটা ব্যাকগ্রাউন্ড তুমি তৈরি করতে পারবে। এটা আবার কি মেথোডোলজি, কোন পদ্ধতিতে কাজটা করবে সেটারও ইঙ্গিত তুমি লিটারেচার রিভিউর মধ্য দিয়ে পাবে, তার উপযোগিতাটাও তুমি পাবে। এবং তুমি বিভিন্ন সোর্স, কত রকমের রিসোর্স হতে পারে, তুমি বিভিন্ন যে বই এত যে ঘাটছো ওখানের মধ্য দিয়েও কিন্তু তুমি কত রকমের জার্নাল হয়, কত রকমের বই তুমি ঘাটতে পারবে, সেটাও কিন্তু তোমার এই উপযোগিতাটা কিন্তু এই লিটারেচার রিভিউর মধ্য দিয়ে পেতে পারো। এবং তার সাথে সাথে তুমি তোমার অ্যাপ্রোপ্রিয়েট রিসোর্স যেমন পাবে, তেমনি রিসার্চ কোয়েশ্চেন গুলোকেও রিভাইজ করতে পারবে, এবং তোমার সঠিক যে মানে রিসার্চের যে প্রবলেম সেটাকে তুমি হাইলাইট করতে পারবে। এইভাবে তোমার রিসার্চ কোয়েশ্চেনের মধ্য দিয়ে তুমি কি করবে, বেসিক্যালি লিটারেচার রিভিউ কি, তোমাকে দেখো এটা একটা অদ্ভুত ভাবে একটা যদি সাইকেল ধরি, সেই একটা সাইকেল কেন কি, প্রথমে তোমার কি যে প্রথমে তোমার মধ্যে একটা রিসার্চের নানান রকম কোয়েশ্চেন এলো, কোয়েশ্চেন আসার পর তোমাকে কি হবে যে বিভিন্ন রকম আইডিয়া, তোমার মাথার মধ্যে তো নানান রকম আইডিয়া আসে, কিন্তু সেই আইডিয়া গুলো সঠিক কিনা সেই আইডিয়া গুলোর জন্য তোমাকে কি করতে হবে, প্রথমে আগে পড়তে হবে। লিটারেচার রিভিউ তুমি করলে, লিটারেচার রিভিউ করার মধ্য দিয়ে তুমি একটা আইডিয়া পেলে, সেই আইডিয়ার মধ্য দিয়ে তুমি কি করলে, মেথড, কোন পদ্ধতিতে গেলে আমি সঠিক আমার রিসার্চের গবেষণার যে মূল যে প্রবলেমটাকে খুঁজে পাবো সেটাও তুমি যেতে পারবে। তাহলে এটা হলো একটা সাইকেল, যে প্রথমে তুমি ভাবছো, তা আইডিয়া নিচ্ছ, তারপর তুমি আবার পড়াশোনা করছো, আবার তোমার মধ্যে একটা আইডিয়া তৈরি হলো, সেটাই তোমাকে মেথড দেখাচ্ছে যে কোন পদ্ধতিতে করবে। মানে এটা একটা টোটালটাই হলো আমার একটা সাইকেল। এইবার তুমি কি করবে, তুমি যা যা লিটারেচারের মধ্য দিয়ে যা তথ্য পেলে সেগুলোকে তুমি কি করবে, রেকর্ড করে রাখবে। ওগুলোকে শুধু ফেলে রাখার জন্য না, তুমি আস্তে আস্তে করে এগুলোকে রেকর্ড করবে, কারণ এবার তো কাজগুলোকে তোমাকে বাইন্ড আপ করতে হবে, বোঝাতে হবে যে আমি এই ওপরেই কাজটা করব, এই পার্টিকুলার এই দিকটাতে কাজ করব, এবং তার জন্য আমি এগুলো পেলাম, যে এর সাপোর্টিং ডকুমেন্টস হলো এইটা।
কারণ রিসার্চ মানেই মনে রাখবে তুমি যে কাজটা করছো সেই কাজটা কিন্তু সম্পূর্ণ নতুন হতে হবে, যে কাজটা আগে কেউ ভবিষ্যতেও করেনি, পুরোপুরি তোমার দ্বারাই তৈরি করা কাজ, সেটাই হলো আমার রিসার্চ। এবং তার জন্যই আমাকে রিসার্চ করতে হয়, নতুন করে গবেষণা করতে হয়, মানে অনুসন্ধান করতে হয়, এবং এই নতুন অনুসন্ধানটা করতে হয় থ্রু লিটারেচার রিভিউ। এবং এই যে রেকর্ডটা কেন করি, যে where and when you retrieve the information, কোথায় তোমার ইনফরমেশন গুলো আছে সেটার জন্য কিন্তু রেকর্ড করে রাখা। এইবার আমি মেন যে পার্টে আসছি, রিসার্চ ডিজাইন। কিভাবে রিসার্চটা করব, কিভাবে করবো? লিটারেচার রিভিউ তো হয়ে গেল, তাকে তো কেন করলাম, কিসের জন্য, সব তো গোছালাম। কিভাবে করব? রিসার্চ ডিজাইন মানে একটা, যে কোনো দেখবে তুমি যখন জামা কাপড়ও পরি আমরা, তখন সেই জামা কাপড়টা পরবার সময়ও কিন্তু তার ডিজাইন করা হয়। আমরা তো এমনি এমনি জামা কাপড় পরি না, হাত আছে পা আছে এরকম একটা পরিনি জামা কাপড়, সেটা তো নয়, তার একটা সুন্দর ডিজাইন করে, সে ডিজাইনারও থাকে। তা আমাদের জামা কাপড় চুড়িদার পরো কি জামা পরো কি শাড়ি পরো, সেটারও তো ডিজাইনার ডিজাইনটা তৈরি করে তবে পরি। এবড়ো খেবড়ো ডিজাইন করে দিলে তো আমরা সেটা পরবো না। সেরকমই গবেষণা করার ক্ষেত্রেও কিন্তু একটা ডিজাইনের দরকার। সেই রিসার্চ ডিজাইনটাকে বলা হয় কি প্ল্যান, পরিকল্পনা করা, একটা মাস্টার প্ল্যান। বাড়ি তৈরি করতে গেলে যেমন একটা প্ল্যান করতে হয়, ঠিক রিসার্চের ক্ষেত্রেও কিন্তু একটা প্ল্যান বানাতে হয়, যেখানে স্পেসিফিক্যালি মেনশন করা থাকে যে কি মেথডে করবে, কোন প্রসিডিওরে তুমি ডেটা কালেক্ট করবে, কিভাবে তুমি ইনফরমেশনটাকে গ্যাদার করবে, কাদেরকে তুমি নেবে, কাদের উপরে ডেটাটাকে নেবে, কিভাবে কোন তথ্যের মাধ্যমে তুমি ডেটাটাকে নেবে। এগুলো যেমন বাড়ি তৈরি করতে গেলে ইট সিমেন্ট বালি, কতটা ইট লাগবে, কতটা বালি, কতটা সিমেন্ট, এগুলো লাগবে, কে তৈরি করবে, কে জোগাড় করবে, কে কোন রাজমিস্ত্রিকে দিয়ে করবে, কত টাকা লাগবে, জমি কোন জমিতে করব, এই সমস্তটা যেমন আমরা একটা প্ল্যান তৈরি করি, রিসার্চ যে মেথোডোলজির ক্ষেত্রে এরকম একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হয়। এবং এই রিসার্চ মেথডে যেটা আমরা বলি সেখানে কি কি থাকে, মানে নানান রকম, যে আমার স্যাম্পল থাকে এবং তারপর অবজারভেশনও থাকতে পারে, আবার স্ট্যাটিস্টিক্যাল ডিজাইনের মধ্য দিয়ে সেটাকে আমরা কাজ করতে পারি। তো প্রথমে আসে কি, দেখো স্যাম্পল ডিজাইন। স্যাম্পল মানে আমি কাদের উপর কাজটা করবো, যে কাজটাকে করব সেটা হলো কাদের উপর কাজ করব। তার জন্য আমাকে ঠিক করতে হবে, আমাকে আইটেম ঠিক করতে হবে যে আমি এর ওপরে কাজটা করব। ধরো তুমি ঠিক করলে কোনো মানে স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ করবে, তুমি চলে গেলে একটা কলেজের বাচ্চার কাছে, কলেজের ছেলে মেয়েদের কাছে, তাহলে কি হবে? হবে না তো। তোমার দেখো কাদের উপর কাজটা করবো সেই স্যাম্পলটাকে তো ঠিক করতে হবে। তাহলে এটা হলো তোমার প্রথমে আগে স্যাম্পলিং ডিজাইন বলা হয়। এবং তারপর কি করবে, এটার সাথে আমার রিলেট থাকে অবজারভেশন, যেমন কি, যে কোন পরিস্থিতিতে আমার এই কাজটাকে আমি কন্ডাক্ট করবো। কারণ আমাকে তো শুধুমাত্র কাজটা করব যে কতগুলো তথ্য তো কালেক্ট করে নিলেই হয়ে গেল না, ওখানে গেলাম স্যাম্পলের কাছ থেকে তথ্য কালেক্ট করবো তা নয়, আমার আশেপাশে অনেক কিছু আছে যেটাকে আমাকে অবজারভেশনে রাখতে হয়। তারপর হলো আমি কি ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন ইউজ করব। আমার স্ট্যাটিস্টিক্যাল ডিজাইন নাও হতে পারে, সেটা যদি ওই যে বললাম কোয়ালিটেটিভ হলে আমার স্ট্যাটিস্টিক্স এর দরকার নেই, তার ইনডেপথ স্টাডিটাই হলো আমার আসল রিসার্চ ওয়ার্ক। তারপর হলো এই যে রিসার্চ ওয়ার্ক করতে গেলে তার একটা অপারেশনাল টার্ম ইউজ করতে হয়, মানে ধরো তুমি যে এরিয়াটাকে বা বেছে নিলে তোমার প্রবলেমের, সেটার পুরো যে যে প্রবলেমটাকে তুমি বাঁচলে, যেমন আমি বললাম যে যে ইলেকশনের ক্ষেত্রে ভোটারদের, বা আমি ধরো ইলেকশন এগুলোকে বাদ দিলাম, আমি ধরো তোমাদের গবেষণার ক্ষেত্রে এটা বলতে পারি, ধরো কেউ করতে চাইছে যে এডুকেশনাল ফিলোসফি পড়ার ক্ষেত্রে স্টুডেন্টদের একটা অনীহা দেখা যায়, কিন্তু সাইকোলজি পড়তে খুব ভালোবাসে। তা আমার যদি এইটাই রিসার্চের প্রবলেম হয় যে এডুকেশনাল ফিলোসফি পড়ার ক্ষেত্রে একটা অ্যাপাথি টুয়ার্ডস এডুকেশনাল ফিলোসফি যদি আমার এটাই হয়, তাহলে আমার এখানে মেন অপারেশনাল টার্ম গুলো কোনগুলো, অপারেশন ডেফিনিশন বলতে আমরা কিওয়ার্ডস গুলো কোনগুলো বলবো। মেন কথা কি, যে অ্যাপাথি একটা ওয়ার্ড হতে পারে। এখানে আমার প্রবলেমটা কি, মানে তোমাদের মানে কলোকুয়াল ভাষায় বলে যে তোমার রিসার্চ টপিকটা কি, সেটা ধরো অ্যাপাথি টুয়ার্ডস এডুকেশনাল ফিলোসফি ফর দ্য স্টুডেন্টস। তাহলে এটা যদি আমার হয়ে থাকে, তাহলে অ্যাপাথি শব্দটা একটা হতে পারে, এডুকেশনাল ফিলোসফি একটা শব্দ হতে পারে, স্টুডেন্টস একটা শব্দ হতে পারে। মানে এই যে আমি প্রবলেমটাকে বাছাই করলাম বা কলোকিয়ালি যেটুকু টপিক বলছে বাছাই করলাম, তার মূল শব্দগুলোই হবে আমার অপারেশনাল ডেফিনিশন বা আমার কিওয়ার্ডস। তারপর বলছি যে আমার এই যে রিসার্চের ক্ষেত্রে কেন রিসার্চ ডিজাইনটা প্রয়োজন, কেন রিসার্চ ডিজাইনটা প্রয়োজন, কারণ এটাকে কি করে, কাজটাকে একেবারে স্মুথ করে। যেমন একটা নৌকো চালাতে গেলে নাবিক কি করে, আমাদের স্মুথলি পথ দেখিয়ে দেয়, এখান দিয়ে গেলে পরে আমরা পৌঁছে যাব, ঠিক রিসার্চ ডিজাইনটা ঠিক একই কাজ করে থাকে। এবং এটা রিসার্চটাকে একটা এফিসিয়েন্সির দোরগোড়ায় পৌঁছে দেয়।
মানে কিভাবে ম্যাক্সিমাম ইনফরমেশন দিয়ে আমরা মিনিমাল এক্সপেন্ডিচার, মিনিমাল এফোর্ট, মিনিমাল টাইম, মিনিমাল মানি, এইটার মধ্য দিয়ে মানে যত কম মানে এফোর্টে মানে উদ্যোগে মানে কম উদ্যোগ মানে কি, আমার যদি ফিজিক্যাল লেবারটা বেশি হয়ে যায় কাজ করতে গিয়ে বা মেন্টাল লেবার বেশি হয়ে যায়, তাহলে তো আমি কাজই করতে পারবো না। তাহলে কত কম সময়ে, কত কম খরচে, কত কম মানে উদ্যোগ মানে কি, উদ্যোগ তো তোমার থাকবে, এবার কতটা আমার যদি ফিজিক্যাল এফোর্ট বেশি লেগে যায় তাহলে তো আমি কাজ করতে পারবো না। তাহলে এই সমস্ত গুলোকে কম করে আমি কতটা ম্যাক্সিমাম ইনফরমেশন পেতে পারি, সেটাই হলো আমার রিসার্চ ডিজাইনের নিড বা প্রয়োজনীয়তা। এবং যা আমরা যদি যেমন ধরি আমি যেমন বললাম হাউস একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন আমাদের একটা ম্যাপ বা ডিজাইন দরকার হয়, তেমনি আমাদের একটা রিসার্চ ডিজাইন ডেটা কালেকশনের ক্ষেত্রে বা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বা প্রজেক্টের ক্ষেত্রে সেটা খুবই কার্যকর। এবার আসছি আমাদের স্যাম্পলিং। স্যাম্পলিং মানে কি, নমুনা। কি ধরনের নমুনা নেব? এটা কি, এটা হলো একটা যে কোনো একটা এমন একটা স্মল পোর্শন যেটাকে আমরা ধরো মানে নমুনা বলতে গেলে আমরা কি বলছি, যার মধ্য দিয়ে আমরা আমাদের তথ্যটাকে সংগ্রহ করে থাকি, যার মধ্য দিয়ে আমরা তথ্যটাকে সংগ্রহ করে থাকি। তাই এখন স্যাম্পলিং করব কেন? কেন স্যাম্পলিং এর প্রয়োজন আছে? তাছাড়া তো আমরা তথ্য সংগ্রহ করতে পারবো না। কার কাছ থেকে তথ্য সংগ্রহ করবো? নমুনাটা তো চাই, সেই তার কাছ থেকে তো তথ্য সংগ্রহ করব। আমি চাইছি যে এডুকেশনাল ফিলোসফি পড়তে কেন অনীহা, তো আমি কাদেরকে গিয়ে জিজ্ঞাসা করব? তুমি আমাকে জিজ্ঞাসা করবে? নিশ্চয়ই না, কারণ আমি তো টিচার, আমি তো বলেই দেবো না আমার ভালো লাগে। তুমি কার কাছে যাবে? তোমার ম্যাডামের কাছে যাবে? না, ম্যাডাম তো বলে দেবে যে না আমার তো ভালোই লাগে, আমি তো এটা এই পড়েই তো পাশ করেই তো তবে এখানে এসেছি তোমাদেরকে পড়াচ্ছি। ম্যাডাম কি বলবে? বলবে না। তাই তুমি কার কাছে যাবে? তুমি এই এডুকেশনাল ফিলোসফি যারা পড়ছে তাই সেই সব স্টুডেন্টদের কাছেই যাবে। কেন কি, তারা বলবে যে তাদের কার কাছে অনীহা লাগে, তাদের কাছে কেন, কারোর কাছে হয়তো ভালো লাগে সেটা অনীহা লাগে না, তুমি তাদের কাছে। তাহলে যে যাদের থেকে তথ্য সংগ্রহ করলে আমাদের কার্যকারিতা হবে, আমার তথ্যটা বেরিয়ে আসবে, তাদের কাছ থেকে আমি এই তথ্যটাকে গ্রহণ করব। তাই জন্য বলা হয় যে এমন ভাবে স্যাম্পলিং নিতে হবে সেটা যাতে মানে খুব সহজেই আমার তথ্য পেতে পারি এবং অ্যাকিউরেট হবে, সেটা ইকোনমি হবে, মানে আমার সময়টাকে বাঁচাবে। এবং অ্যাকিউরেট মানে কি, এর মধ্যে কোনো বায়াসনেস থাকবে না। আমি এমন করব না, তথ্য তাদের কাছ থেকে নেব না যে যারা আমাকে ভুল উত্তর দেবে বা বায়াসড হয়ে আমাকে উত্তর দেবে, আহা আমার চেনা আছে, আমি একটু এরকম ভাবে মন জোগানোর উত্তর দিয়ে দিই, সেটা কিন্তু যেন না। আমার পছন্দ মতো সে উত্তর দেবে তা নয়, যেটা সঠিক গবেষণার ক্ষেত্রে যেটা আমার প্রয়োজন সেইভাবে আমাকে উত্তরটা দেবে। আচ্ছা, আবার হলো কি প্রিসিশন। প্রিসিশন মানে কি, যেটাকে যে এমন স্যাম্পল সাইজ নিতে হবে যেটা আমার টোটাল পপুলেশনকে কভার করবে। ধরো আমি এবার পপুলেশন মানে জনসংখ্যা, তোমরা জানো। এবার রিসার্চের যখন পপুলেশন স্যাম্পল হয় সেটা কিন্তু আমার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন ধরো আমি যদি এখন দেখতে চাই যে মানে তোমার এই যে আমি বললাম যে এরিয়াটা, সেটা আমার পাওয়া অনেক সহজ। মানে ধরো গ্রাজুয়েশনের আমি যদি ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদেরকে নিয়ে নিই, তাহলে আমি বিভিন্ন জায়গাকার বিভিন্ন ধরো এডুকেশন পরে ফার্স্ট ইয়ারে প্রচুর আছে, প্রচুর মানে ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর সংখ্যক স্টুডেন্ট আছে। আমি কোনো একটা জায়গায় বাছলাম যে আলিপুরদুয়ারের কলেজের ক্ষেত্রে আমি তথ্য সংগ্রহ করব। তা আলিপুরদুয়ারে আমি প্রথমে কি করব, কতগুলো কলেজ আছে সেগুলো জেনে নেব। তারপর সেই কলেজে এডুকেশন আছে কতগুলো সাবজেক্ট, সেগুলো জেনে নেব যে কটা সাবজেক্ট কটা কলেজে এডুকেশন আছে। তারপর সেই এডুকেশন আছে এইরকম কলেজগুলোকে বাছাই করে নেওয়ার পর সেখানে দেখব যে ধরো আমি আলিপুরদুয়ারে টোটাল কলেজ পেলাম আমি 10টা, কথার কথা 10টা কলেজ পেলাম, মানে এডুকেশন পড়ানো হয় এরকম 10টা কলেজ পেলাম। এবং এই 10টা কলেজে দেখলাম ছাত্রী সংখ্যা আমি মিলিয়ে মিশিয়ে দেখে নিলাম প্রায় ধরো 400, কথার কথা 400 পেলাম। তা আমি কি 400কেই কভার করবো? তা তো হয় না। 400কে কভার করলে তো আমার গবেষণাতে খুবই অসুবিধা হবে, কারণ আমি 400 জনকে তথ্য সংগ্রহ করতে করতে আমার সময় লেগে যাবে। তাহলে এর মধ্যে থেকে আমাকে পপুলেশনটাকে যখন স্যাম্পল মানে কি, আমরা যেমন ধরো তুমি যখন কোনো একটা খাবার যখন খেতে যাও, ফুচকাওয়ালার কাছে যাও, ফুচকা যখন খাও, ফুচকাওয়ালা বেশ ভালো করে ফুচকাটাকে ধরো আলুটা মেখেছে, আমরা কি বলি, দেখি তো একটু আলুটা টেস্ট করে দাও তো, দেখি তো ঝাল হয়েছে না নুন হয়েছে না টক হয়েছে। আমরা কি করে একটুখানি আমাদের ফুচকাওয়ালা আমাদের হাতে দেয়, আমরা খেয়ে বলি হ্যাঁ এটাতে একটু নুন কম হচ্ছে নুন দাও, এটাতে একটু ঝাল কম হচ্ছে একটু ঝাল দাও, বা ভালো হলে বলি বাহ ভালো হয়েছে। তা তোমাকে কি পুরো আলু মাখাটা দিয়ে দেয়? নিশ্চয়ই পুরো আলু মাখাটা দেয় না। কি দেয়?
দেয় হলো একটুখানি আলু মাখা থেকে একটুখানি অংশ তুলে দিল, তার মানে কি এটা স্যাম্পল দিল, যে দেখুন এটা খেয়ে কেমন। এটা মিষ্টির দোকানে যাওয়া, যেখানে যাও আমরা এইভাবে করে স্যাম্পল একটুখানি খেয়ে দেখি, সেটাকে হলো কি ওই স্যাম্পল, মানে ওই যে ওইটুখানি এতগুলো আলু মাখার মধ্যে থেকে একটুখানি আলু যে তুলে দিল ওটা হলো স্যাম্পল। আর ওই পুরো যে আলু মাখাটা যেটা ওনার বাটির মধ্যে রয়েছে সেটাকে আমরা হলো পপুলেশন। তো এক্ষেত্রেও সেরকমই, তোমার 400 যে স্টুডেন্ট, একটা 10টা কলেজে এডুকেশন, টোটাল আলিপুরদুয়ারে 10টা কলেজে এডুকেশন পড়ানো হয়, সেখানে 400 হলো টোটাল স্টুডেন্ট। তুমি 400কে নিয়ে কাজ করবে না, তাহলে তুমি কিছুটা নিয়ে কাজ করবে। এবার বলবে কতটা নিয়ে কাজ করবো, এ তো আর ফুচকা নয় যে ফুচকা থেকে একটুখানি খেয়ে নিলেই বোঝা যাবে, তা তো নয় যে পুরো মাখাটাই কেমন হয়েছে, কারণ এখানে তো মানুষ নিয়ে কাজ করছি, এটা তো আমাদের জিনিসপত্র নিয়ে কাজ করা না, জিনিসপত্রের তো কোনো পরিবর্তন হয় না, মানুষ তো পরিবর্তন হয়। তাই মানুষের ক্ষেত্রে কিন্তু ওই একটুখানি খেয়ে নিলে বা একজনকে দিয়ে করলে হয় না। আমার মনে রাখবে, পরবর্তীকালে যখন গবেষণা করে সবসময় মনে রাখবে পপুলেশনকে রিপ্রেজেন্ট করে হলো স্যাম্পল, এবং সেটা কত পার্সেন্ট হতে হয় মনে রাখবে 30%। 30% পপুলেশনের যেটা 30% হলো মিনিমাম স্যাম্পল। সেটা হলো ধরো কি, যদি আমার 100 হয়, তা যদি আমি 30 জনকে নিয়ে কাজ করি, তাহলে কাজটা মোটামুটি আমরা বলতে পারবো যে হ্যাঁ আমার এই 30 জন স্যাম্পল আমার 100 জনকে রিপ্রেজেন্ট করে দেবে। তার মানে হলো 400 জন যদি তোমার স্টুডেন্ট হয়, তার যদি 120 জনকে নিয়ে তুমি কাজ করো, 120টা যদি স্টুডেন্ট হয়, তুমি মনে রাখবে যে তোমার পপুলেশনকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা, তা না হলে কি হবে, নানান রকম প্রবলেম আসতে পারে, তখন সেটাকে দেখবে স্ট্যাটিস্টিক্যালি সেটাকে আমরা বলি স্যাম্পল এরার। স্যাম্পল এরার মানে কি, নমুনাগত ভুল বা ভ্রান্তি। তখন সেটা যদি কোনো কারণে ঘটেও যায়, আমরা ধরো অজান্তেও তো অনেক সময় এরকম স্যাম্পল নিই যে টোটাল পপুলেশন সম্পর্কে আইডিয়া নেই, আমরা নিয়ে নিলাম স্যাম্পল, কিন্তু সেখানে কিন্তু স্যাম্পল এরার এসে যায়, ঠিক সঠিক তথ্য দিতে পারে না। তখন সেটা আবার আরেক রকম তো মানে স্ট্যাটিস্টিক্স আছে, যেটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মধ্য দিয়ে ওই স্যাম্পল এরারটা বার করতে হয়, কত পরিমাণ ভুল আছে। সেটা তোমাদের ম্যাডামও জানেন, যেটাকে আমরা স্যাম্পল এরার অফ মিন বলি, বা মানে এসইএম বলি। ওই স্যাম্পল এরার অফ মিন আমরা বার করে সে কি করতে হয়, সেটা একটু জটিল জায়গায় গিয়ে পৌঁছো। সেজন্য তার চেয়ে ওইসব না করে আমরা এমন ভাবে কাজটা করব যাতে সেটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করে, সেটাকে বলা হচ্ছে আমাদের স্যাম্পল সাইজটাকে। আর টার্গেট পপুলেশন যেটা, সেটা হলো কি, মানে টার্গেট হলো কি টোটাল যেটা নাম্বার অফ দ্য পপুলেশন, সেটাকে হলো আমার টার্গেট পপুলেশন, যার মধ্য থেকে আমার স্যাম্পলটাকে বাছাই করা। ওই যে বললাম তোমার 400 জন আছে, তার মধ্যে থেকে তুমি স্যাম্পলটাকে বাছাই করলে, এটা হলো তোমার টার্গেট থেকে তুমি তোমার স্যাম্পলকে বাছলে। এবং তার প্যারামিটার অফ ইন্টারেস্টটা যেটা হবে, যেটা হলো কি, যে এখানে দেখতে হবে যেটা ভ্যারিয়েবল বা তোমার যেটা মানে যা তুমি চাইছো সেটাকে যাতে সে রিপ্রেজেন্ট করে বা সেটাকে তুলে ধরে। আর এই স্যাম্পলিং ফ্রেম যেটা, সেখানে একটা, এটা হলো একটা লিস্ট অফ এলিমেন্টস, যার মধ্য দিয়ে স্যাম্পলটাকে ড্র করা হয়। কারণ কমপ্লিট এবং কারেক্ট লিস্ট যদি না হয়, তাহলে কিন্তু পুরো রিসার্চের কাজটাই কিন্তু গন্ডগোল হতে পারে। এবার স্যাম্পলিংও নানান রকম হয়, তোমরা আরো গভীরে পড়বে, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এবং এই স্যাম্পল সাইজের কেন প্রয়োজন হয় যেটা বললাম, যে কারণ এখানে স্যাম্পল সাইজটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আমাদের পপুলেশনটা হোমোজিনিয়াস হয় না, হেটেরোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে একই রকম। তুমি ধরো আজকে গ্র্যাজুয়েশনে বললাম যে এডুকেশন জানা ছেলে মেয়েদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে, এটা হোমোজিনিয়াস। নিশ্চয়ই তুমি যেটা জানতে চাইছো সেটা যদি তুমি ম্যাথমেটিক্স এর কোনো ছেলে মেয়ের কাছ থেকে তথ্যটা জানতে চাও, তাহলে কিন্তু পুরো গবেষণা যে নমুনা থেকে তথ্য সংগ্রহটা পুরো ভুল ভ্রান্তি হবে। তাই ওটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস, মানে যেটা আমি জানতে চাইছি তাদের কাছ থেকেই আমি তথ্য সংগ্রহ করছি। তারপর তোমার ধরো যে এই যে আমরা স্যাম্পলিং মেথড বা সাইজ অফ স্যাম্পলিং যেটাকে বললাম, এটা স্যাম্পলিংটা যে কিরকম হবে, প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি। প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটি যেটা মধ্যে কি থাকে, যেমন ধরো প্রবাবিলিটি সম্ভাবনা, হতেও পারে নাও হতে পারে। নন প্রবাবিলিটি মানে কোনো সম্ভাবনা নেই, মানে একদম টার্গেট, যা করব তাই। মানে কিরকম, ধরো তুমি এডুকেশনের ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ করছো, তুমি ঠিক এডুকেশন সাবজেক্টেরই ছেলে মেয়েদের নিয়ে কাজ করবে, অন্য কারো কোনো সাবজেক্টের স্টুডেন্ট হবে না। তাহলে এটা কি প্রবাবল হলো না নন প্রবাবল হলো? এটা কি হলো, এটা প্রবাবল হবে না।
কেন প্রবাবিলিটি হবে না? তুমি তো একদম বলে দিচ্ছ যে আমি এডুকেশনের ছেলেমেয়েদের কাছ থেকেই আমার তথ্যটা সংগ্রহ করতে হবে, কারণ এডুকেশনের ছেলেমেয়েদেরকেই এডুকেশনাল ফিলোসফিটা পড়ানো হয়, অন্য কোনো ছেলেমেয়েরা এডুকেশন ফিলোসফি পড়ে না। তাই এরা কি হয়ে গেল তোমার নন প্রবাবিলিটি, মানে এখানে কোনো প্রবাবিলিটি মানে হতেও পারে নাও হতে পারে এরকম নেই। আমি ধরো যদি কোনো রকম বলতে জানতে চাই যে আচ্ছা গ্র্যাজুয়েশনে পড়াশোনাটা কেমন লাগছে, করোনা পরিস্থিতিতে পড়াশোনাটা কেমন লাগছে, এইটা আমি যে কোনো ছাত্রের কাছে জিজ্ঞাসা করতে পারি। সেটা আর্টসের ছেলে মেয়ে হতে পারে, সায়েন্সের ছেলে মেয়ে হতে পারে, কমার্সের ছেলে মেয়ে হতে পারে। তাহলে এখানে আমার প্রবাবিলিটি থাকছে আর্টসের ছেলেমেয়েরা একরকম বলবে, সায়েন্সের ছেলেমেয়েরা একরকম বলবে, কমার্সের ছেলেমেয়েরা একরকম বলবে, এটাকে প্রবাবিলিটি বলতে পারে। কিন্তু নন প্রবাবিলিটি মানে কি, যেখানে কোনো সম্ভাবনার কোনো কিছু নেই, মানে ওই যে 50-50 চান্স এইরকম কোনো ব্যাপার নেই। সেটা এরকম, এই যে যেমন বললাম তুমি এডুকেশনের ছেলে মেয়েদেরকে কাছ থেকেই কোনো তথ্য জানতে চাইছো, তার মানে তোমার এডুকেশনে যারা পড়ছে সেই ছেলে মেয়েদেরকেই নিতে হবে। কোনো ম্যাথমেটিক্স, কোনো ফিজিক্স, কোনো কেমিস্ট্রি, কোনো পল সায়েন্স, কোনো হিস্ট্রি, জিওগ্রাফি কোনো ছেলে মেয়েকেই তুমি এখানে ইনক্লুড করতে পারবে না। তার মানে এরা হয়ে গেল নন প্রবাবিলিটি, মানে এখানে সম্ভাবনার কোনো জায়গা নেই। আমি যাদেরকে টার্গেট আমার যাদেরকে চাইছি তাদের কাছ থেকে আমি তথ্যটাকে নিচ্ছি। এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে কিরকম থাকে, সেখানে থাকে ধরো র্যান্ডম স্যাম্পলিং, মানে আমি র্যান্ডমলি চুজ করতে পারি, যেমন লটারি হয়, আমার অনেকটা আছে, যে কোনো একটা চুজ করলাম, যে কোনো কারোরই আমার মানে স্যাম্পল হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে র্যান্ডম বলে। আবার কখনো সিস্টেমেটিক হতে পারে। সিস্টেমেটিক মানে কি, আমি ধরো মানে ধরো মানে এই এডুকেশনের ধরো আমি ওভারঅল বলছি, স্টুডেন্টকে বলছি, ধরো তোমাকে যখন বললাম যে করোনা পরিস্থিতিতে কেমন ভাবে তুমি তো মানে অনলাইনের মাধ্যমে পড়ে তোমার কতটা তোমার উপকার হয়েছে, সেটা যদি আমার রিসার্চের টপিক হয়, তাহলে আমি কি করতে পারি, আমি আর্টস থেকে কিছু নিলাম, সায়েন্স থেকে কিছু নিলাম, কমার্স থেকে কিছু নিলাম, মিক্স সায়েন্স বলে যেটা আছে স্ট্রিম সেখান থেকেও কিছু নিলাম। তাহলে এটা কি হয়ে গেল, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। কেন কি, তুমি স্ট্রাটাতে ভাগ করলে, স্ট্রাটাকে শ্রেণীতে ভাগ করলে, আর্টস, সায়েন্স, কমার্স, মিক্স সায়েন্স, এটাকে স্ট্রাটাতে ভাগ করলে। আবার ধরো এবার তুমি স্ট্রাটাতে ভাগ করছো, আবার সিস্টেমেটিকও করতে পারো। সিস্টেমেটিক কি, আর্টস থেকে 10 জন, কমার্স থেকে 10 জন, সায়েন্স থেকে 10 জন, আবার ইসের থেকে 10 জন, মিক্স সায়েন্স থেকে 10 জন। তার মানে কি, তুমি স্ট্র্যাটিফাইড করলে এবং সিস্টেমেটিক করলে, মানে 10 জন করে নিলে, শুধুমাত্র র্যান্ডম করলে না, যে সায়েন্স থেকে 10 জন নিলে, আবার সে থেকে কমার্স থেকে 20 জন নিলে, আবার আর্টস থেকে তুমি 5 জন নিলে, এটা হলো র্যান্ডম হয়ে যায়। মানে আমার পছন্দ মতো আমি নেব, আমার 50টা ছেলে মেয়ে চাই, আমি 50টা যে কোনো সাবজেক্ট থেকে যেমন খুশি নিয়ে নেব, সেটা হলো র্যান্ডম। কিন্তু যদি সেটাকে স্ট্র্যাটিফাইড করতে হয়, তাহলে এরকম সায়েন্স, আর্টস, কমার্স এইভাবে করে স্ট্রাটাতে ভাগ করতে হবে। আবার আরো সিস্টেমেটিক করতে গেলে সায়েন্স থেকে 10, আর্টস থেকে 10, এটা হয়ে গেল সিস্টেমেটিক। আবার কি করা যেতে পারে, ক্লাস্টারও করা যেতে পারে। ক্লাস্টার মানে কি, তোমার এরিয়া ধরে পুরো টোটাল মানে কালীপুরদুয়ারে কলেজগুলো যেখানে আছে সেগুলোকে জায়গাগুলোকে করে সাউথ ইস্ট, ওয়েস্ট, নর্থ এভাবে করে ভাগ করে তুমি ক্লাস্টারে ভাগ করে নিয়ে, মানে দলে। ক্লাস্টার মানে কি, দল। সাউথ থেকে 2টো, মানে আলিপুরদুয়ারেও তো একটা সাউথ ইস্ট, ওয়েস্ট, নর্থ এরকম আছে, সেরকমই আলিপুরদুয়ারে সাউথ পার্ট থেকে একটা কলেজ কি 2টো কলেজ, মানে ধরো 5টা, তুমি 10টা কলেজ নেবে, 10টা কলেজকে কিভাবে নিলে, সাউথ থেকে 2টো, ইস্ট থেকে 2টো, নর্থ থেকে 2টো, ওয়েস্ট থেকে 2টো, আর সেন্ট্রাল থেকে 2টো। তাহলে তোমার এটা হয়ে গেল তোমার ক্লাস্টার স্যাম্পলিং, ক্লাস্টার করে নিলে। এইগুলো হলো প্রবাবিলিটি, মানে এখানে সম্ভাবনা আছে। আর নন প্রবাবিলিটি মানে হলো যেখানে কোনো সম্ভাবনা থাকবে না, একেবারেই নিতে হবে ওই রকমই, মানে একদম তুমি পার্টিকুলার কোনো জায়গা থেকেই নিতে হবে। সেটা কি, নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি, কনভিনিয়েন্স, মানে আমার কনভিনিয়েন্ট অনুযায়ী আমি করবো। মানে তুমি ধরো আলিপুরদুয়ারে বসে আছো, তুমি এই ডেটাটাই কালেক্ট করতে চাইছো, কিন্তু সেটা তুমি কলকাতার উপরে করবে না, কারণ তোমার পক্ষে কলকাতা আসা সম্ভব না। তুমি আলিপুরদুয়ারে বসে আছো, আলিপুরদুয়ারে আশেপাশে থেকেই তো কাজটা করবে। তাই ওটা কনভিনিয়েন্স স্যাম্পলিং হলো, মানে তোমার কনভিনিয়েন্স দেখেই তুমি কাজটাকে করছো, আলিপুরদুয়ার থেকেই কাজটা করছো। আবার পারপাসিভ, কেন এই যেমন কাজটা তোমার পারপাসিভ স্যাম্পলিং, কেন পারপাসিভ, তুমি এডুকেশনের উপর কাজটা করছো, অন্য কারোর উপর কাজটা করছো না, তাই তোমার এটা হয়ে গেল পারপাসিভ স্যাম্পলিং। আবার তার মধ্যে এগুলো আরো ভাগ আছে, কোটা, জাজমেন্টাল। আমি তোমাকে এগুলো হলো আরো গভীরে, মানে আমি কোটাতে ভাগ করে নিলাম, জাজমেন্ট মানে আমি বিচার করে দেখলাম যে এইখান থেকে নিলে এই কটা স্যাম্পলিং নিলে আমার ভালো হবে, বা আমি এই অনুযায়ী এখানে আবার কোটাতে ভাগ করলাম, মানে আরো ভাগ। এখানে কিছু কোটা মানে এই নয় যে ওই মানে এসসি এসটি, ওটাও যেমন হতে পারে, আবার এসসি এসটি মানে যারা নন এসসি নন এসটি তারাও থাকবে, এটাও যেমন কোটার মধ্যে পড়ে। আবার এটা ছাড়া, যদিও এগুলোকে আমরা কোটা বলি না, এগুলোকে আমরা ক্যাটাগরিক্যাল বলি, কিন্তু
আমরা কোটা বলতে গেলে আরো অনেক গভীরে ভাগ করে নিতে পারি, যে এই গোষ্ঠী থেকে কিছু নিলাম, অমুক গোষ্ঠী থেকে কিছু কাজ নিলাম, এইভাবে করেও হতে পারে। তাহলে এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং এ জেনারেলি কি হয়, একটা প্রপোর্শন থাকে, মানে স্যাম্পল ইজ আ প্রপোর্শন। আবার আবার সিস্টেমেটিক ওয়েটা যেখানে হলো সিলেকশন, আবার কিন্তু নন প্রবাবিলিটি হলো কি এখানে কোনো প্রপোর্শন থাকে না এবং কোনো সিস্টেমেটিক ওয়ে থাকে না, এবং সিলেকশনটা ডিপেন্ড করে কিন্তু সিচুয়েশনের উপর। ওই যে বললাম, তুমি শুধু এডুকেশনের উপর যদি কাজটা করতে যাও তাহলে তোমার সিচুয়েশনটা ওটার উপরেই ডিপেন্ড করবে। আর পিওর র্যান্ডম স্যাম্পলিং কে আমরা অনেক সময় যেমন লটারির মাধ্যমে বলি, লটারি বা র্যাফেল টাইপ অফ স্যাম্পলিং বলতে পারি। এবং এই ধরনের জেনারেলি কি হয় যে এখানে এটা করা হয় উইথ বা উইদাউট রিপ্লেসমেন্ট। মানে ধরো আমি কিরকম, মানে যে যদি সিস্টেমেটিক হয়, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং মানে কি, আমি ধরো খুব অড যারা রোল নাম্বার তাদের থেকে নিলাম, ধরো 1 3 5 7 9 11 13 15 এভাবে করে নিলাম, বা 2 4 6 8 10 এইভাবে 12 14 এভাবে করে নিতে পারি। আবার এটা নাও হতে পারে, আমি র্যান্ডম যদি হয়, শুধু র্যান্ডম, তাহলে আমি রোল নাম্বার 1 কেও নিতে পারি, আবার 4 কে নিতে পারি, আবার 6 কেও নিতে পারি, আবার 9 এও নিতে পারি, আবার 20 কেও নিতে পারি। র্যান্ডম তো আমার যা খুশি তাই, সেটাকে বলা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। আর সিস্টেমেটিক বললাম ওই যে এইভাবে ভাগ করে 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 নিতে পারি, মানে ধরো 1 3 5 7 এইভাবে নিতে পারি, সেটাকে আবার সিস্টেমেটিক স্যাম্পলিং হতে পারে। আবার স্ট্রাটিফাইড স্ট্রাটাতে বললাম যে তোমাদেরকে ভাগ করে নিতে পারি, বিভিন্ন ভাবে স্ট্রাটাতে ভাগ করে নিলাম। ক্লাস্টারও তোমাদের বলে দিলাম যে গ্রুপ থেকে এইভাবে করে নিতে পারি। আর জেনারেলি আমরা আমাদের কোটা স্যাম্পলিং এ বললাম তোমাদের, মানে এখানে স্পেসিফাইড নাম্বার অফ পার্সেন্টস যেটা থাকে, সার্টেন টাইপস আর ইনক্লুডেড ইন দ্য স্যাম্পলিং। আর জাজমেন্ট স্যাম্পলিং যেটা সার্টেন জাজমেন্টের উপর ডিপেন্ড করে, মানে ওভারঅল পপুলেশন। এখানে মানে ধরো কেউ মানে এটা তোমার মানে রিসার্চারের উপর ডিপেন্ড করে যে কিভাবে জাজ করে স্যাম্পলটাকে চুজ করছে। এইবার হলো তুমি কিভাবে ডেটা কালেকশন করবে, কেমন করে ডেটা কালেকশন করবে, সেটা ধরো তোমাকে আগে অবজেক্টিভস ঠিক করতে হবে, যে আমি কি কি সংক্রান্ত তথ্য নেব। তোমার অবজেক্টিভটা আমি যেমন বললাম, যদি আমি জানতে চাই যে অ্যাপাথি টুয়ার্ডস কি মানে লার্নিং এডুকেশনাল ফিলোসফি, হ্যাঁ, এইটা যদি আমার রিসার্চের প্রবলেম হয়, তাহলে আমার ডেটা কালেকশনটা অবজেক্টিভসটা এটা রিলেটেডই হবে, যে কেন কোন ধরনের স্টুডেন্টদের, মানে প্রথমে আমি জানতে পারবো, আমি চেষ্টা করবো যে নেচার অফ এডুকেশনাল ফিলোসফিটা কি, এডুকেশন ফিলোসফিটা কি পড়ানো হয়। আচ্ছা, তারপর আমি জানতে চাইবো কেন, কজেস অফ অ্যাপাথি, কেন কিসের জন্য অ্যাপাথি, যে এডুকেশন ফিলোসফি স্টুডেন্টসরা পড়তে চায় না, মানে টু ফাইন্ড আউট দ্য কজেস, কেন পড়তে চায় না। আমি তারপরে হয়তো বের করতে চাইতে পারি টিচারদের কি ভূমিকা আছে এখানে পড়ানোর ক্ষেত্রে, কোনো টিচাররা কি ঠিক মতো এখানে কি পড়াতে পারছেন না, সেটা একটা কোনো ভূমিকা আছে, সেটা আমি জানতে পারি, এবং তার ওয়ে আউটটা আমি জানতে পারি। তাহলে আমার এটা যদি আমার অবজেক্টিভস হয়, তাহলে সেই অবজেক্টিভকে বেস করেই আমার ডেটা কালেকশন করতে হবে। সেই ডেটা কালেকশনটা আমার বিভিন্ন রকম হতে পারে, এবং সেটা আমার কখনো কোশ্চেনিয়ার হতে পারে, কখনো আমার ইন্টারভিউ শিডিউল হতে পারে। মানে আমি কোশ্চেনের একটা তৈরি করে, একটা পুরো সিস্টেমেটিক একটা কোশ্চেনিয়ার তৈরি করলাম, করে আমি স্টুডেন্টদের দিয়ে দিলাম, স্টুডেন্টরা নিজেরা ফিল আপ করবে। আবার এমনও হতে পারে আমি ইন্টারভিউ একটা তৈরি করলাম, শিডিউল তৈরি করলাম, আমি স্টুডেন্টদেরকে ইন্টারভিউ করে আমি জেনে নিতে পারি। সেইভাবেও করেও কিন্তু আমার ডেটা কালেকশনটা হতে পারে। মানে এটা হলো টুলস, কেমন ভাবে আমি ডেটাটাকে কালেক্ট করব। আর প্রসেসটা হলো কি, যে আমি প্রথমে এখানে ভ্যারিয়েবলটা জিজ্ঞাসা করে নেবো। আমার এখানে ভ্যারিয়েবল কি, এই ধরনের যখন ডেসক্রিপটিভ রিসার্চ ওয়ার্ক হয় বা এক্সপ্লোরেটরি রিসার্চ ওয়ার্ক হয়, এক্সপ্লোরেটরি সার্ভে টাইপ অফ রিসার্চে জেনারেলি ওইভাবে ভ্যারিয়েবলকে আমরা বিচার করি না, সেখানে ওভারঅল সার্ভে থাকে বলে আমরা ভ্যারিয়েবল এখানে লিখি না। কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চ ওয়ার্ক হলে, যে এই যে আমি বললাম যে আমার পড়ানোটা তোমাদের কতটা এফেক্টিভ হয়েছে দেন দা মানে ট্র্যাডিশন না, দেন দা মানে জেনারেল ক্লাসরুম টিচিং, সেটা মানে আমি একজন নতুন মানুষ, তাই আমার টিচিংটা তোমাদের কাছে কতটা এফেক্টিভ হলো দেন দা জেনারেল ক্লাসরুম টিচিং, এটা যেমন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হলে এক্ষেত্রে কিন্তু আমার ভ্যারিয়েবল হতে পারে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইভাবে করে হয়। আর একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, নানান রকম ভাবে ভ্যারিয়েবলকে আমরা বলতে পারি, মানে যেটা আমার রিসার্চের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে সেটা হতে পারে। আর এক্ষেত্রে আরেকটা কি আমরা বলছি যে ভ্যারিয়েবল কেন, ভ্যারিয়েবল হলো কি, এটা এমন একটা ক্যারেক্টারিস্টিক যেটাকে একটা মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, মানে কোন যে প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে স্যাম্পলের একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট থাকে। যেমন ধরো আমি যদি বলি যে কলেজের কোন প্রিন্সিপাল ধরো ইন্টারেস্ট হয়েছে ইন লার্নিং অ্যাবাউট দ্য অ্যাভারেজ এজ অফ ফ্যাকাল্টি,
এখানে কি বলছি, যে আমরা বলছি আ কলেজ প্রিন্সিপাল ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং অ্যাবাউট দ্য অ্যাভারেজ এজ অফ ফ্যাকাল্টি। তা এভারেজ এজ অফ মানে ইন্টারেস্টেড ইন লার্নিং মানে কি, কোনো কলেজে একজন প্রিন্সিপাল সে কি করছে, তার একটা ইন্টারেস্ট হয়েছে লার্ন করবার জন্য অ্যাবাউট দ্য অ্যাভারেজ এজ অফ ফ্যাকাল্টি, মানে ফ্যাকাল্টির অ্যাভারেজ এজটা কিরকম সেই সম্পর্কে তার জানার খুব ইচ্ছে হয়েছে। এখানে পপুলেশন কি, সমস্ত ফ্যাকাল্টি মেম্বাররা, মানে সমস্ত টিচাররা হলো এখানে ফ্যাকাল্টি মেম্বার। স্যাম্পল কি হবে, অবভিয়াসলি তিনি পুরো কলেজের টিচারদেরকে না ইনক্লুড করে, ধরো 50 জন টিচার আছে, তার মধ্যে থেকে তিনি 10 জন কি 12 জন টিচারকে নিয়ে কাজ করতে পারেন। আর তার ভ্যারিয়েবল কি হবে, এজ, কারণ এখানে আমরা কিন্তু জানতে চাইছেন এজ অফ ফ্যাকাল্টি মেম্বার, এটা হয়ে গেল তার কি ভ্যারিয়েবল। এবং কোয়ালিটেটিভ বা অ্যাট্রিবিউট বা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলও তার থাকতে পারে। ওই যে আমি বলে দিলাম ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল, যেমন ধরো জেন্ডার, ছেলে মেয়ে, যেমন আমি ওই যে এডুকেশনাল ফিলোসফির অ্যাপাথি কি সেটা আমি জানবার জন্য ছেলেদের একরকম হতে পারে, মেয়েদের একরকম চিন্তাধারা হতে পারে, সেটা আমরা ভাগ করতে পারি, এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। আবার ধরো আমি কাস্ট ওয়াইজে ভাগ করতে পারি, যে হিন্দু ছেলেরা এতজন, মুসলিম এত, খ্রিস্টান এত, এদের মধ্যে তারা এডুকেশন ফিলোসফি সম্পর্কে অ্যাপাথিটা কেন আসে। হিন্দুদের ধরো 50 জনের মধ্যে আমার কেউ কেউ হিন্দু পড়ে গেল, কেউ মুসলিম পড়ে গেল, কেউ কেউ খ্রিস্টানও পড়তে পারে, তাদের মধ্যেও আমি ডিফারেন্সটা দেখতে পারি, যে হিন্দুদের মধ্যে বেশি কি অ্যাপাথি আছে, নাকি মুসলিমদের মধ্যে বেশি অ্যাপাথি আছে, নাকি খ্রিস্টান ছাত্রছাত্রীদের মধ্যে বেশি অ্যাপাথি আছে। এইভাবে করেও আমি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আবার জায়গা বিশেষেও করতে পারি, যে আমি একেবারে আলিপুরদুয়ারে প্রত্যন্ত গ্রাম থেকে ডেটা কালেক্ট করছি, আবার আলিপুরদুয়ারে শহর থেকে ডেটা কালেক্ট করছি, সেরকম ভাবে আমার মানে মানে যে প্লেস ওয়াইজে আমার ক্যাটাগরি হতে পারে, মানে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হতে পারে, বিভিন্ন ভাবে আমার হতে পারে। এরপর ধরো তাহলে আমার ভ্যারিয়েবল যেটা হয় সেটা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ হয়, নমিনাল, অর্ডিনাল, ডিসক্রিট, কন্টিনিউয়াস, এইরকম ভাবে ভ্যারিয়েবল হতে পারে। মানে এগুলো তোমরা আরো গভীরে পড়বে, এখন আমি জাস্ট নামগুলোকে উল্লেখ করে দিলাম, কারণ এগুলো বলতে গেলে প্রচুর। কারণ নমিনাল ভ্যারিয়েবল যেখানে নাম ধরে ধরে হয়, অর্ডিনাল ভ্যারিয়েবল যেমন কোনো পজিশন বা র্যাঙ্কিং ধরে হয়, কে ফার্স্ট হচ্ছে, থার্ড হচ্ছে, সেকেন্ড, এরকম করে করে। ডিসক্রিট ভ্যারিয়েবল যেটা, সেখানে কোনো গ্যাপ থাকে দুটো ভ্যালুর মধ্যে। আবার কন্টিনিউয়াস ভ্যারিয়েবল মানে টানা চলে, যে ধরো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল মানে যে ক্ষেত্রে আমরা একটা ভ্যালুকে ধরে একটা লাইন অফ ইন্টারভাল ধরে ধরে আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বলা হয়ে থাকে। এইভাবে তো এইবার আমার এই যে ডেটা কালেকশন সেটা কেন প্রয়োজন, কারণ ওই যে বললাম তুমি তাহলে তো তুমি তোমার যেটা প্রবলেম, রিসার্চ প্রবলেমে পৌঁছতেই পারবে না, অ্যানালিসিসের দোরগোড়াতেই পৌঁছতে পারবে না। তাহলে এই যে টু গেট ইনফরমেশন ফর অ্যানালিসিস, কারণ তোমার যে অ্যানালিসিস করছো, যে টপিক, যে প্রবলেমটা তুমি বাছাই করলে, সেটার জন্যই তো এত তোমার কাজ, এত স্যাম্পেল, এত সবকিছু তৈরি করা, টুলস তৈরি করা, সেটা ডেটা কালেকশনের প্রয়োজনীয়তাটা এখানে, যাতে তুমি দুটো সিচুয়েশনের মধ্যে একটা কম্পারিজন করতে পারো। হ্যাঁ, এবার ডেটা নানান রকম হতে পারে, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। যদি হিস্টোরিক্যাল রিসার্চ হয় তাহলে তোমার প্রাইমারি ডেটা মানে কি, যেটা একদম তার লেখা বা সেখান থেকে তারই কোনো বই থেকে তোলা, এরকম। ধরো তুমি নেতাজি সুভাষচন্দ্রের ওপর কাজ করতে চাইছো, তাহলে নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে কাজ করতে গেলে প্রাইমারি ডেটা কোনটা হবে, নেতাজি সুভাষের লেখা কোনো বই, বা নেতাজি সুভাষের সঙ্গে যিনি ছিলেন, একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন যিনি, যে ব্যক্তি বেঁচে যদি থাকেন, তার কাছ থেকে যে তথ্য পাচ্ছ, সেগুলো তোমার প্রাইমারি ডেটা। কিন্তু সেকেন্ডারি কখন হবে, নেতাজি সুভাষ সম্পর্কে কেউ লিখেছে, সেই বইটাকে তুমি ব্যবহার করছো, সেটা হয়ে যাবে তোমার সেকেন্ডারি সোর্স। মানে এইভাবে করে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি সোর্স হিসেবে বলে থাকি। আর সোর্সে যেমন ইন্টারভিউ তোমার ওপেন এন্ড হতে পারে, ক্লোজ এন্ড হতে পারে। কোশ্চেনেরও তাই ওপেন এবং ক্লোজ দুরকমই আমার হতে পারে। ওপেন মানে কি, যে আমি যখন বলছি যে তোমাদের কেমন লাগছে পড়াশোনাটা, এটা হতে পারে ওপেন। আবার মানে ক্লোজ কেমন কি, তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, ইয়েস অর নো, মানে বেঁধে দিচ্ছি, মানে মন থেকে আর কিছু বলছি না, ইয়েস না নো, বেঁধে দিলাম, একেবারে ক্লোজ করে দিলাম, ইয়েস অর নো। তোমাদের ভালো লাগলে ইয়েসে টিক দেবে, না লাগলে নো বলে টিক দিবে। কিন্তু আমি ওপেন কিভাবে করতে পারি, তোমাদের পড়াশোনাটা কেমন লাগছে, কেন এডুকেশন ফিলোসফি পড়তে ভালো লাগছে না কেন, এই যে এটা ওপেন করে দিলাম। কিন্তু সেটাকে বেঁধে যদি দিই ইয়েস অর নো বলে, তাহলেই সেটা ক্লোজ হয়ে যায়। আর কোয়েশ্চেনিয়ারও ঠিক একইভাবে আমাদের ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনিয়ার এরকম আমরা রাখতে পারি। অবজারভেশনের মধ্যেও আমাদের ওপেন এন্ডেড অবজারভেশন, ক্লোজ এন্ডেড অবজারভেশন। তুমি দেখেছো কি দেখো, এই যেন মানে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারের মতো, বিচারক মানে উকিল জিজ্ঞাসা করছে, আপনি হ্যাঁ কি না বলুন, সেটা হয়ে গেল তোমার ক্লোজ এন্ডেড। কিন্তু যদি বলে না আপনি কি দেখেছিলেন বলুন তো, তাহলে এটা হয়ে গেল ওপেন এন্ডেড।
যে আপনি কি দেখেছিলেন, একটা খুব ধরুন অমুক জায়গায় দেখলেন এই ঘটনাটা ঘটেছে, কি দেখেছেন? আমি এই 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 দেখেছি, আমি গিয়েছিলাম, তারপরে এই দেখেছি, এটা হয়ে গেল ওপেন এন্ডেড। কিন্তু যদি বলে আপনি ওটা দেখেছেন কি দেখেননি, হ্যাঁ কি নাতে উত্তর দিন, তখন সেটা হয়ে যাবে ক্লোজ এন্ডেড। আর ডেটা অ্যানালিসিস যেটা, সেটা অনেক রকম ভাবে হয়। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হয়, মানে যেটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে গেলে আমরা কি বুঝি, টেবিল, গ্রাফ, এগুলো হয়, এগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলে। কিন্তু দিস আর নট স্ট্যাটিস্টিক্যাল প্রপার স্ট্যাটিস্টিক্যাল মেথড, দিস আর ডেসক্রিপটিভ অ্যানালিসিস, মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মানে যখন আমরা টেবিলের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে কোনো ডেটাটাকে তুলে ধরছি, সেটা ডেসক্রিপটিভ অ্যানালিসিস। আর যখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স মানে কি, যেখানে যেটা হলো আমরা যে মানে এটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হলো অ্যাকচুয়ালি মেথড যেটা হলো ইউজিং স্যাম্পল ডেটা টু মেক জেনারেল কনক্লুশন অ্যাবাউট পপুলেশন, যেখানে আমরা পপুলেশন সম্পর্কে একদম কনক্লুশনে নিয়ে আসছি যে আমরা এই এই পাচ্ছি, এই এই পাচ্ছি। এবং ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যেটা অর্গানাইজ করা হয়, সামারাইজ করা হয়, সিম্পলিফাই করা হয়, আর প্রেজেন্টেশন অফ ডেটা করা হয়। আর্টিফিশিয়াল স্ট্যাটিস্টিক্স জেনারেলাইজ করা হয়, পপুলেশন পেতে পারি, হাইপোথিসিস টেস্টিং করা হয়। যেমন আমরা বলতে এরকম একটা হাইপোথিসিস মানে কি, আমার প্রকল্প ভেবে নেওয়া, ভেবে নিয়ে কি, ধরো এই যে বললাম এডুকেশনাল ফিলোসফি সম্বন্ধে, অ্যাপাথি টুয়ার্ডস এডুকেশনাল ফিলোসফি, অ্যাপাথি টুয়ার্ডস লার্নিং ফিলোসফি, এক্ষেত্রে আমার একটা হাইপোথিসিস হতে পারে কি, যে ছেলেদের মেয়েদের মধ্যে অ্যাপাথিটা কম থাকে, এটা আমার একটা ধারণা হতে পারে, প্রকল্প করে নেয়, মানে এটা একটা আমার মনের মানে মনের ধারণা, এবং সেটাকে আমি লিখতে পারি যে আমার মানে মানে একটা ওয়ান ওয়ে, যেমন যেটা শুরুতেই ম্যাডাম বললো, ওয়ান ওয়ে আমার যেটা ডিরেকশনাল আইডিয়া, যে মেয়েদের মধ্যে এডুকেশনাল ফিলোসফি সম্পর্কে মানে পড়ার ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে অ্যাপাথিটা কম, সেটা হয়ে গেল আমার হাইপোথিসিস। আবার যদি আমি এরকম বলি যে না, ছেলে আর মেয়েদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে কোনো ডিফারেন্স নেই, সেটা হয়ে গেল কি, আমার নেই বলেছি, নাল মানে নেই। কিন্তু আমি যদি এইটা এইরকম, নাল কিন্তু অনেক ভাবে হয়, আমি যদি এইটা বলে দিই মেয়েদের থেকে ছেলেদের মধ্যে ধারণাটা নেই, মানে মেয়েদের আর এদের মধ্যে কোনো রকম ধারণা নেই, এটাকে নাল আমরা বলছি। কিন্তু নো শব্দটা ইউজ করা মানেই কিন্তু নাল নয়, মানে হাইপোথিসিসকে নালিফাইড করছি না, সেটাকে বলা হয় না। নাল মানে হলো আমি দুটোর মধ্যে কোনো রিলেশনের মধ্যে কোনো পার্থক্য দেখছি না, মানে কোনো সিগনিফিকেন্ট রিলেশন নেই বা সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স নেই, মানে এদের দুজনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। যেমন আমি যদি এরকম বলি, ধরো আমি ছেলে এবং মেয়েটির উচ্চতা দেখছি, আমি এটা বলতে পারি না ছেলেটি মেয়েটির থেকে ছোট নয়, মানে উল্টে দিলাম, আমি বলে দিলাম মেয়েটি ছেলেটির থেকে উচ্চতায় বড়, ওটা বললাম না, আমি বললাম ছেলেটি মেয়েটির থেকে উচ্চতায় বড় নয়। তার মানে নয় বলেছি মানেই নাল হবে তা নয়। নালটা কখন হবে, আমার এরকম ভাবে নাল হবে যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স ইন দেয়ার কি বলে হাইট, তাদের হাইটের মধ্যে তেমন কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। মানে আমি হতেও পারে নাও হতে পারে, হয়তো আমি একটা অঙ্ক করার পর গিয়ে দেখলাম যে না না, ছেলেটার আর মেয়েদের মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, ছেলেটা বড় আছে, মেয়েটা বড় আছে, মেয়েটা ছোট আছে, হাইটে ছোট আছে। আবার এরকমও আমি, এটা হলো টু ডিরেকশনাল, মানে নেই তো আমি কিচ্ছু বলছি না, মানে এটা হলো কেন, তো যে কোনো রিসার্চের করার ক্ষেত্রে খুব সেফ সাইড, যে আমি কিছু জানি না, হতেও পারে নাও হতে পারে, এটা হলো সব থেকে সেফ সাইড। কিন্তু যদি আমি বলে দিই রিসার্চে যে ছেলেটি মেয়েটির থেকে উচ্চতায় বেশি, তার মানে এটা ওয়ান ওয়ে হয়ে গেল, আমি বলেই দিলাম। এবার কাজ করার পরে গিয়ে দেখা গেল যে না, ছেলেটি মেয়েদের থেকে উচ্চতায় বেশি নয়, ছোট, তাহলে কিন্তু কি হয়ে গেল, আমার হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে গেল, যা ভেবেছিলাম তা হলো না, তাহলে আমার অল্টারনেটিভ হাইপোথিসিস তৈরি করতে হবে। সে এইভাবে করে আমাদের রিসার্চের কাজগুলোকে আমরা ক্রমশ এগোই। আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে যেটা আমরা করি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা করি, মানে কতজন, কত হলো, কত স্টুডেন্ট এটা করলো, এরকম এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, সামারি স্ট্যাটিস্টিক্স করি। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমাদের স্যাম্পল থেকেই তো আমরা পপুলেশনের ধারণাকে নিই, ইনফারেন্সিয়াল, সেই জন্য এখানে নানান রকম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করা হয়। আর তোমাদের স্যাম্পলিং এরারটাকে বলে দিলাম, সব সময় যে কোনো কাজের ক্ষেত্রে স্যাম্পলিং এরার সম্পর্কে সব সময় ধারণা থাকা দরকার, ভুল হলেই কিন্তু মুশকিল, সেই জন্য স্যাম্পল এমন ভাবে বাছাই করতে হয় যাতে তার রিসার্চ ওয়ার্কটা সঠিকভাবে আমাদের সম্পূর্ণ করতে পারি। আর যে কোনো মনে রাখবে যে আমরা যখন কোনো কাজ করি, যখন কোনো কাজটা কমপ্লিট হয়, তারপর আমরা এই কাজটা করার জন্য
কি ধরনের আমরা এই যে তথ্যগুলোকে যে আমরা বিশ্লেষণ করলাম, তো কারণ তথ্যগুলোকে সংগ্রহ করার পর তারপর সেটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করতে হয়, অ্যানালিসিস করতে হয়, কি হয়েছিল কি ঘটেছিল সব বলতে হয়, তার সপক্ষে বিপক্ষে সব বলতে হয়, সাজেশন দিতে হয়, তার একটা ডিলিমিটেশন দিতে হয়। ধরো কাজ করতে গিয়ে তো আমরা সবাইকে তো পপুলেশন স্যাম্পেলের মধ্যে রাখতে পারি না, সেটাও তোমাকে যা যা তুমি ডিলিমিট করতে হবে। লিমিট মানে কি, তোমার সীমাবদ্ধতা কোথায়, সময়ের জন্য তুমি কাজটা করতে পারোনি, বা সব ছেলে মেয়েদেরকে তুমি ইনক্লুড করতে পারোনি, এইভাবে করে আমরা কাজটা করি। যেমন ধরো তুমি এই কাজটা তো সারা পশ্চিমবঙ্গে করতে পারতে, ফিলোসফির ওপরে যে কাজটার কথা বললাম, কিন্তু তুমি আলিপুরদুয়ারেই করছো, কারণ এটা তোমার একটা মানে কনভিনিয়েন্স স্যাম্পল, এবং আলিপুরদুয়ারে করছো যখন, তার মানে তোমার এক্ষেত্রে লিমিটেশনটা হয়ে গেল আলিপুরদুয়ার, কারণ তুমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কাজটাকে করতে পারছো না, কারণ সব সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে তো এডুকেশন পড়ানো হয়, সব কলেজকে তো আর ইনক্লুড করা সম্ভবপর নয়, শুধুমাত্র আলিপুরদুয়ারের উপর কাজ করছো কারণ তোমার কনভিনিয়েন্সের জন্য, তাই আলিপুরদুয়ার তোমার হয়ে গেল লিমিটেড ওয়ার্ক, মানে ডিলিমিটেশন হয়ে গেল। এবং ছেলে মেয়েদের, কোন ছেলে মেয়েদেরকে নিয়ে করছো সেটাও তোমার ডিলিমিট, কারণ কি তুমি নিশ্চয়ই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েদেরকে নিয়ে করছো না, তুমি কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে করছো, তাই সেটাও তোমার হয়ে যাবে লিমিট করে দিচ্ছ, মানে সীমাবদ্ধ করে দিচ্ছ, বেঁধে দিচ্ছ কাজটাকে। তা এইভাবে করে তোমার কাজটাকে যখন লিমিটেশন এগুলো সব কমপ্লিট হয়ে যায়, এই পুরো কাজটাকে করার পরে আমাদের তো একটা মানে বিভিন্ন বই আমরা আলোচনা করি, কারণ অ্যানালিসিস আমি নিজে করব, আমি নিজে তথ্য সংগ্রহ করব, তথ্য সংগ্রহ করার জন্য কোশ্চেন টুলস ব্যবহার করব, সেটা কোশ্চেনার হোক যেই হোক, টুলস তৈরি করলাম, স্যাম্পল আমিও ঠিক করলাম, তথ্য সংগ্রহ করলাম, তথ্যের বিশ্লেষণ সবই করলে ঠিকই, কিন্তু তার আগে যে রিভিউ করলে বা আরো যে সমস্ত ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছো, সেগুলো তো তুমি একা একা করোনি, বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়েছো, বিভিন্ন আর্টিকেল পড়েছো, জার্নাল পড়েছো, বিভিন্ন বই পড়েছো, সেগুলোকে একটা জায়গাতে কি করতে, তোমাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। যেমন ধরো আমরা যখন সিনেমা দেখি, সিনেমাতে লেখা থাকে না, অমুকে এই করেছে, লাইটে এ আছে, ক্যামেরাম্যান এই, পরিচালক এই, ডিরেক্টর মানে কি বলে প্রডিউসার এই, অমুক অমুক সিনেমা আর্টিস্টরা সিনেমাটা করেছেন, কাস্ট করেছেন, নায়ক নায়িকা এরা, তারপরে অজস্র দেখবে দেওয়া থাকে, লাইট, ক্যামেরা, অ্যাকশন, কেউ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কে এই সমস্ত কিছু অ্যাকনলেজ করা, একটা মানে কি কৃতজ্ঞতা স্বীকার করা হয়। সেরকমই তোমার এই গবেষণার ক্ষেত্রে তোমাকেও তো বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিয়েছো, বিভিন্ন বই মানে বেসিক্যালি বই জার্নাল এগুলো তো তুমি নিয়েছো সাহায্য, সেইটাকে তোমাকে স্বীকার করতে হয়। সেই স্বীকার করার জায়গাটাকে সহজ ভাষায় কি আমরা অ্যাকনলেজমেন্ট বলি, কিন্তু এখানে গবেষণার ভাষায় সেটাকে বলা হয় বিবলিওগ্রাফি। এবং যখন তুমি প্রতিটা চ্যাপ্টার লিখছো, মানে ছোট ছোট যখন সাহায্য নিচ্ছ, তখন আমরা বলি রেফারেন্স। আমি ধরো কোনো একটা টপিকের উপর মানে নোট তৈরি করছি, সেটা হয়ে যাবে বিভিন্ন ধরনের 10খানা কি 15টা বই দেখে তুমি একটা টপিক তৈরি করলে, সেটা হয়ে যাবে তোমার রেফারেন্স। কিন্তু অনেকগুলো টপিককে যখন কভার করবে, তোমার তখন বইয়ের সংখ্যা 100টা হতে পারে, তখন সেটাকে আমরা রেফারেন্স বলি না। যখন সংখ্যায় মানে বেশি সংখ্যক বই দিয়ে যখন বেশি সংখ্যক তথ্য সংগ্রহ করতে চাই, তখন এটাকে আমরা বলি বিবলিওগ্রাফি। অর্থাৎ বিবলিওগ্রাফি মানে আমার পুরো গ্রন্থ বলো, তোমার আর্টিকেল বলো, তথ্য বলো, এটার একটা পঞ্জিকা, সোজা ভাষা সেই তথ্য পঞ্জিকা, সেটা হলো আমার বিবলিওগ্রাফি। এর মধ্যে সমস্ত কিছু থাকে, সেটা বই হতে পারে, জার্নাল হতে পারে, তুমি যদি কোনো ওয়েবসাইট ফলো করো, সে ওয়েবসাইটটাকেও এর মধ্যে আনা হয়, যেটা ওয়েবলিওগ্রাফিও বলা হয়। বিবলিওগ্রাফি এবং ওয়েবলিওগ্রাফি মানে তুমি কোনো সাইট লিখেছো, সেই সাইটটাকেও তোমার এখানে ইনক্লুড করতে হবে, মানে এটাখানে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, তা না হলে কাজটা কোনো গবেষণার কাজটা কিন্তু সম্পূর্ণ হয় না। এই হলো টোটাল রিসার্চ মেথোডোলজির একটা বেসিক্যালি একটা সিনেমা, কেমন করে করলে, কি করলে, তথ্য সংগ্রহ করলে, কাদেরকে নিলে, মানে বেসিক্যালি রিসার্চ মেথোডোলজি হলো ওয়ান কাইন্ড অফ একটা সিনেমা, যে নায়ক নায়িকা নিলে সব, এই নায়ক নায়িকারা হলো তোমার নায়ক নায়িকা, পার্শ্ব চরিত্রের নায়ক নায়িকা থাকে, দেখো তো পার্শ্ব চরিত্রে থাকে, খলনায়ক থাকে, খলনায়িকা থাকে, এরা হলো তোমার স্যাম্পল। তাদেরকে দিয়ে যখন আমি কাস্ট করাচ্ছি, গল্পটা বলাচ্ছি, তখন সেটাকে আমরা কি করি, তথ্যটাকে মানে প্রেজেন্টেশন করছি, ডেটা অ্যানালিসিস করছি, আর যখন গল্পটাকে যখন বলি, তখন আমাকে তথ্যগুলোকে উপস্থাপন করি, সেটাকে আর তথ্যগুলোকে আমরা অ্যানালিসিস করি, লাস্টে একটা সমাধানে গিয়ে পৌঁছই, সে যাই হোক, নায়ক মারা যাক কি নায়িকা মারা যাক, যেই হয়ে যাক না কেন, একটা সমাধান করি এবং লাস্টে একটা কৃতজ্ঞতা স্বীকার করি। এই হলো আমাদের টোটাল রিসার্চ মেথোডোলজি। একটা গবেষণা করতে গেলে আমাদের এইভাবে এই পথের মধ্য দিয়ে গবেষণাটাকে করতে হয়। ঠিক আছে, এবার বলো কোনো প্রশ্ন থাকবে যদি।